আচ্ছা, আমি ক্লাসিক্যাল মেকানিক্স একটা অতি চমৎকার সূত্র আছে যেটা খুবই ফেমাস, ওয়েল নোন, ফিল্ড থিওরিতে লাগে, সব ফিল্ডেই লাগে, কোয়ান্টামেতেও লাগে। ইটস কল্ড দ্য প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। আচ্ছা, অ্যাকশনটা কি ডিফাইন করা আছে? Lagrangian time integral of the Lagrangian, right? As the particle moves from the initial space-time point to the final space-time point, following a particular path. যে পাথ ধরে পার্টিকেলটা গেল ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে, সেই পাথটা কি ধরনের পাথ সেটার উপর নির্ভর করবে অ্যাকশনটা কেমন। ওকে, if a particle moves from x naught at time t naught, ফলে x naught t naught হচ্ছে initial point in the space-time diagram, to a different point x at a later time t, then of all the paths between the points x naught t naught to xt, a classical particle takes the path for which the action is minimum. এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। বিভিন্ন পাথ কনসিডার যদি করি, এক এক পাথের এক এক রকম অ্যাকশন, যেই পাথের জন্য অ্যাকশনটা মিনিমাম হবে সেই পাথটাই ফলো করবে একটা ক্লাসিক্যাল পার্টিকেল। সেই পাথ থেকে বিচ্যুতি ঘটবে না পার্টিকেলটার মোশনের। পার্টিকেলটা যদি ক্লাসিক্যাল হয় বা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল যদি হয়, দিস ইজ কল্ড দ্য প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। তাহলে এই প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন ব্যবহার করে ওই ক্লাসিক্যাল পাথের আমি ইকুয়েশন অফ মোশন কি সেটা বের করতে পারি, সেটা বের করতে যাচ্ছি এখন। তো এখানে ডায়াগ্রামে দেখানো হয়েছে, এদিকে দিয়েছি এক্স, এটা ওয়ান ডাইমেনশনাল মোশন, যেহেতু সে তো গ্রাফ আঁকতে আমার অসুবিধা হচ্ছে না। একটা ওয়ান ডাইমেনশন এক্স এর দিকে মোশন এবং টাইম হচ্ছে একটা প্যারামিটার। রানিং টাইমটা আমি টি প্রাইম বলছি, টি বলছি না। টি বললে ভালো ছিল, কারণ ফাইনাল টাইমটা আমি টি বলে ফেলেছি। ফাইনাল টাইমটা টি না বলে আমার বলা উচিত ছিল টি এফ, ফলে আমি রানিং টাইমে টি ব্যবহার করতে পারতাম। ওকে, অনেকে টি প্রাইম দেখে একটা অস্বস্তি বোধ করে। ওকে, কিন্তু অস্বস্তি বোধ করার দরকার কোনো কারণ নেই, কারণ টি প্রাইম কুড বি ইজ এ রানিং টাইম, এনিথিং ক্যান কুড বি রানিং টাইম। ওকে, টি এক্স বাই টি এক্স বাই টাইম গ্রাফে এটা ইনিশিয়াল স্পেস টাইম পয়েন্ট, এটা ফাইনাল স্পেস টাইম পয়েন্ট। ধরো এইটা ক্লাসিক্যাল পাথ ধরা যাক, ওইটা আরেকটা ভ্যারিড পাথ। ক্লাসিক্যাল পাথ থেকে সামান্য ভ্যারিয়েশন করে আরেকটা পাথ করা হলো, কিন্তু ভ্যারিয়েশন এমনভাবে করেছি যে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন এক্স এর মানটা ভিন্ন ভিন্ন হয়েছে, কিন্তু আদি পয়েন্টে এবং শেষ পয়েন্টে এক্স এর মান সমান, কারণ আমাকে তো আদি পয়েন্ট থেকে শুরু করতে হবে, শেষ পয়েন্টে এসে পৌঁছাতে হবে আরেকটা পাথ ধরে। শুধু আদি পয়েন্টে এবং শেষ পয়েন্টে ভ্যারিড পাথ, এটা হচ্ছে ভ্যারিড পাথ এবং ক্লাসিক্যাল পাথের মধ্যে কোনো তফাৎ নেই, শুধু দুটো পয়েন্টে। Suppose a particle follows the path x of t prime, এটা আমি ক্লাসিক্যাল পাথই ধরবো পরে, কিন্তু আমি ক্লাসিক্যাল পাথ না ধরলেও পারি, যে কোনো একটা পাথ ধরে গেল সে x of t prime। Then action for this path, ওই পাথের জন্য অ্যাকশন কিভাবে ক্যালকুলেট করবে? ফর দ্য এন্টায়ার পাথ, এই অ্যাকশনটা কিন্তু এই সময়ের উপর নির্ভরশীল না। অ্যাকশন ইজ এ পিওর নাম্বার দ্যাট ডিপেন্ডস আপন দ্য ফুল পাথ। ধরো এই একটা পাথ, এইটাই হচ্ছে x of t prime, এই গ্রাফটা x of t prime। এই পাথ ধরে যখন পার্টিকেলটা যাবে তখন অ্যাকশনটা একটা সংখ্যা, অ্যাকশন ইজ আ নাম্বার, দ্যাট নাম্বার ডিপেন্ডস আপন দ্য এন্টায়ার পাথ according to this formula. How have I done it? I found the Lagrangian at every point on that path, এক একটা পয়েন্ট মানে এক একটা টাইমে, কারণ পার্টিকেলটা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পজিশনে থাকে। সো প্রতি সময়ে ক্লক টাইম টি প্রাইমে, ফর অল টি প্রাইম বিটুইন টি নট এন্ড টি, তার মানে অ্যাট অল পয়েন্টস অন দ্যাট গ্রাফ, এই গ্রাফের সব বিন্দুতে ঘন ঘন কিছু বিন্দু নেব আমি, সেই সমস্ত বিন্দুতে লাগরাঞ্জিয়ান কত সেটা আমি ক্যালকুলেট করব, এবং দুটো বিন্দুর মধ্যে যে সময়ের তফাৎ, এই সময়ের তফাৎ গুণ দিয়ে তারপর এগুলো সব যোগ করে দেবো, এবং সময়ের তফাৎটা টেন্ডস টু জিরো, ফলে আমি ইন্টিগ্রেট করব।
একটা লাইন ইন্টিগ্রাল করব, ফলোইং দ্যাট লাইন। এই এক্স দিস এই লাইনের ইকুয়েশন হচ্ছে এক্স অফ টি প্রাইম। এক্স ইজ এ নোন ফাংশন, ধরো সাপোজ এক্স ইজ নোন। তাহলে এক্স যদি নোন হতো তাহলে এই গ্রাফের সব পয়েন্টে আমি লাগরাঞ্জিয়ান কত ক্যালকুলেট করতে পারি। ফলে I can also find the time integral of the Lagrangian following that path. এটা কিন্তু পাথ ডিপেন্ডেন্ট, কোন পাথ ধরে পার্টিকেলটা গেল সেটার উপর অ্যাকশনের মান নির্ভর করবে। আমি ধরো করলাম। নেক্সট কনসিডার এ স্লাইটলি ভ্যারিড পাথ। আরেকটা পাথ নাও, কাছাকাছি আরেকটা পাথ নাও, একটু স্লাইটলি ভ্যারি করেছি। ভ্যারিয়েশন যে কোনো সময়ে ভ্যারিয়েশনটা হচ্ছে ইটা। ইটা ইজ এ ফাংশন অফ টি প্রাইম, তবে একটা রেস্ট্রিকশন আছে। আদি সময় টি নটে টি প্রাইমের মান যখন টি নট এবং শেষ সময় টি প্রাইমের মান যখন টি, তখন পুরনো পাথ এবং ভ্যারিড পাথ একই বিন্দুতে মিট করবে। এই যে এখানে এন্ড পয়েন্টে কোনো ভ্যারিয়েশন নেই। এরকম একটা ভ্যারিড পাথ আমি নিলাম, where eta is very small, ইটাটা খুব স্মল, and ইটার একটা রেস্ট্রিকশন আমি দিয়েছি, eta at time 0 and eta at time t is 0. তাহলে following the varied path ফলো করে অ্যাকশন কি হবে? তো ভ্যারিড পাথে সব বিন্দুতে লাগরাঞ্জিয়ান কত ক্যালকুলেট করব। তো এখানে তার আর্গুমেন্ট কি হবে? অরিজিনাল পাথে আর্গুমেন্ট ছিল এক্স এবং এক্স ডট। এখন আর্গুমেন্ট এক্স, তো যে কোনো টি প্রাইমের জন্য তো পজিশন এখন আর এক্স না, এক্স প্লাস ইটা। আর যে কোনো টাইম টি প্রাইমের জন্য তো ভেলোসিটি আর এক্স ডট না, এক্স ডট প্লাস ইটা ডট। So Lagrangian becomes a function of the changed position and changed velocity. The Newton Lagrangian has different value for all time, at all times along the varied path. ফলে অ্যাকশনটা আমি যখন Lagrangian টাইম ইন্টিগ্রাল করব ফলোইং দ্য ভ্যারিড পাথ, আমার অ্যাকশনটাও চেঞ্জ করবে। তাহলে দুটো অ্যাকশনের মধ্যে তফাৎ কত? এটাকে বলছি ডেল্টা এস। ডেল্টা এস কি হবে? অরিজিনাল পাথের অ্যাকশনটা কত সেটা ক্যালকুলেট করব, ওটাকে বিয়োগ দিব ভ্যারিড পাথে অ্যাকশনটা কত। ওকে, আর ভ্যারিড পাথের অ্যাকশনটা এখানে লেখা আছে, আর অরিজিনাল পাথের অ্যাকশনটা কত সেটা একটু আগেই লেখা আছে। কোথায় গেল? এখানে লেখা আছে। তো বিয়োগ দাও। তো বিয়োগ দিলে কি হবে? বিয়োগ দিলে হবে এস along the varied path বিয়োগ এস along the original path। অরিজিনাল পাথটা আমি আলটিমেটলি নেব, ক্লাসিক্যাল পাথ নেব। অরিজিনাল পাথ যেটা এক্স অফ টি প্রাইম, এটা আমি সেই পাথটা নিব যে পাথের জন্য অ্যাকশনটা মিনিমাম। ওকে, তাহলে যদি বিয়োগ দিই তাহলে কি করতে হবে? লাগরাঞ্জিয়ান দুটোর বিয়োগ দিয়ে তারপরে টাইম ইন্টিগ্রাল করতে হবে। এই লাগরাঞ্জিয়ান করতে হবে। ভ্যারিড পাথের লাগরাঞ্জিয়ান হচ্ছে এটা। এখানে আর্গুমেন্ট কিন্তু দেখো এক্স প্লাস ইটা, এক্স ডট প্লাস ইটা ডট। অরিজিনাল পাথের লাগরাঞ্জিয়ান হচ্ছে এল এজ এ ফাংশন অফ এক্স এন্ড এক্স ডট। দুটো লাগরাঞ্জিয়ানের বিয়োগ দাও, বিয়োগ দিয়ে ডিটি প্রাইম করে ইন্টিগ্রেশন করে ফেলো, ওটাই হবে ডেল্টা এস। বিয়োগ দিলে কি হবে? বিয়োগ দিলে কি হবে? লাগরাঞ্জিয়ানের পরিবর্তন। লাগরাঞ্জিয়ানের দুটো আর্গুমেন্ট আছে। প্রথম আর্গুমেন্ট হচ্ছে কোঅর্ডিনেট, দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে ভেলোসিটি। কোঅর্ডিনেটের মান এবং ভেলোসিটির মান কি হবে সেটা ডিপেন্ড করে কোন পাথ ধরে আমি ইন্টিগ্রেশনটা করছি। ওকে, অরিজিনাল পাথে এক্স কোঅর্ডিনেট ছিল এক্স, ভেলোসিটি ছিল এক্স ডট। এখন নতুন পাথের জন্য কোঅর্ডিনেট পরিবর্তিত হয়েছে, পরিবর্তিত হয়ে ইটা পরিবর্তন হয়েছে কোঅর্ডিনেটের নতুন পাথে, এবং ভেলোসিটির পরিবর্তন হয়েছে বাই ইটা ডট। তাহলে এল এর কি পরিবর্তন হলো? এল এর পরিবর্তন হলো পার্শিয়াল ডিএল বাই ডিএক্স ইটা। এই এক্স এ যদি কিছু সামান্য পরিবর্তন করি, এক্স ডটটাকে কনস্ট্যান্ট রেখে, তাহলে এক্স এর একক পরিবর্তনের জন্য এল এর কি পরিবর্তন ঘটে? সেটা হচ্ছে পার্শিয়াল ডিএল বাই ডিএক্স।
rate of change of L with respect to x if I keep x dot fixed. সেটা আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো কারণ L এর একটা ফর্মুলা আমার জানা থাকে। So this is the rate of change of L for a slight variation of x. x এর একক পরিবর্তন ঘটলে L এর এই পরিবর্তন ঘটবে, কিন্তু x এর পরিবর্তন তো একক নয়, x এর পরিবর্তন হচ্ছে ইটা। তাহলে সেই একক পরিবর্তনের জন্য L এর কি পরিবর্তন, x এর একক পরিবর্তনের জন্য L এর কি পরিবর্তন গুণ x এর আসল সত্যিকার পরিবর্তন, x এর চেঞ্জ হচ্ছে ইটা। তাহলে এই যে প্রথম টার্মটা পেলাম, আমি সব ফার্স্ট অর্ডারে করছি, আপ টু ফার্স্ট অর্ডার। এই যে প্রথম টার্মটা যে পেলাম, এই প্রথম টার্মের সিগনিফিকেন্স কি? এক্স এর পরিবর্তন করে যদি এক্স এর পরিবর্তনটা হয় যদি ইটা, এক্স এর সেই পরিবর্তনের জন্য আপ টু ফার্স্ট অর্ডার ইন ইটা এল এর কি পরিবর্তন ঘটবে? এটা হবে এল এর পরিবর্তন যদি আমি এক্স এর পরিবর্তন ঘটাই by an amount eta. So this is the change in L due to a change of x of amount eta t, and this change is given in first order eta. Eta টা small. আরো সেকেন্ড অর্ডার টার্ম আছে, থার্ড অর্ডার টার্ম আছে, ওগুলো নেগলেক্ট করেছি। একইভাবে এল এর যে দ্বিতীয় আর্গুমেন্ট এক্স ডট, যেটা আমি ভেলোসিটি বলছি, সেটারও একটা পরিবর্তন ঘটেছে। তাহলে এল এর সাপেক্ষে এক্স কে কনস্ট্যান্ট রেখে এক্স ডটকে যদি পরিবর্তন ঘটাই, সেই পরিবর্তনের অ্যামাউন্টটা হচ্ছে ইটা ডট। আর এই যে ডেরিভেটিভ যেটা আছে সেটা হচ্ছে এক্স ডটের একক পরিবর্তনের জন্য এল এর কি পরিবর্তন, কিন্তু এক্স ডটের পরিবর্তন তো একক নয়, এক্স ডটের টোটাল পরিবর্তন হচ্ছে ইটা ডট। তাহলে একক পরিবর্তনের হার, এক্স ডটের একক পরিবর্তনের জন্য এর যে পরিবর্তন, সেটাকে এক্স ডটের পরিবর্তন দিয়ে গুণ দিতে হবে। তো সেকেন্ড টার্মের সিগনিফিকেন্স কি? এক্স ডটের যদি একটা পরিবর্তন ঘটাই এবং সেই পরিবর্তনের মান যদি হয় ইটা ডট, ইটা ডট আবার সময়ের উপর নির্ভরশীল, তাহলে সেই শুধুমাত্র সেই পরিবর্তনের জন্য এটাই হচ্ছে এল এর পরিবর্তন আপ টু ফার্স্ট অর্ডার ইন ইটা ডট। তাহলে এই ফর্মুলা থার্ড ব্র্যাকেটের ভিতরে যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলা ব্যবহার করে এল এর পরিবর্তন আমি ক্যালকুলেট করবো ফর অল টাইম টি প্রাইম। তারপর সেই পরিবর্তনটাকে ইন্টিগ্রেট করে ফেলবো উইথ রেসপেক্ট টু টি প্রাইম, এবং টি প্রাইমের লিমিট হবে আদি সময় টি নট টু টি। এইভাবে আমি যাব। গতকাল আমি এখানে থেমেছিলাম, তাই তো? আচ্ছা, এখন দেখো একটা সুন্দর ম্যানিপুলেশন করি, জাস্ট ম্যাথমেটিক্স করি। এখানে কিন্তু এল এর ডেরিভেটিভ আছে উইথ রেসপেক্ট টু এক্স ডট, রাইট? আর এইখানে আছে ইটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি। ইটা উপরে ডট, ইটা উপরে ডট মানে কি? ডি ইটা বাই ডিটি প্রাইম, ইটার টাইম ডেরিভেটিভ, ইটার টাইম ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি প্রাইম। খেয়াল রাখো আমার রানিং টাইম টি প্রাইম, রানিং টাইম টি নয়, টি একটা ফিক্সড টাইম। ইটা ডট মানে হচ্ছে ডি ইটা ডিটি প্রাইম, রেট অফ চেঞ্জ অফ ইটা উইথ রেসপেক্ট টু টাইম, ওটা ইটা ডট। তাহলে টাইম ডেরিভেটিভ শুধু এইখানে আছে। আমি যদি টাইম ডেরিভেটিভ ওভারঅল টাইম ডেরিভেটিভ করে নেই, এখানে এটা তো ফাংশন অফ টাইম, এই এল ইজ এ ফাংশন অফ টাইম দেখা যাচ্ছে না, ইমপ্লিসিট ফাংশন অফ টাইম। এল ইজ অ্যান ইমপ্লিসিট ফাংশন অফ টাইম। কেন? আমি এমন ভাবে এলটা লিখেছি যে এল ইজ নট অ্যান এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম। এল ইজ এ ফাংশন অফ এক্স এবং এক্স ডট, কিন্তু এক্স এবং এক্স ডট উভয়ই টাইমের ফাংশন, ফলে এল ইজ এ ফাংশন অফ টাইম থ্রু এক্স অ্যান্ড এক্স ডট। আমরা বলে থাকি এল ইজ অ্যান ইমপ্লিসিট ফাংশন অফ টাইম থ্রু দ্য ভ্যারিয়েবলস এক্স এন্ড টি। তাহলে আমি এল এর টাইম ডেরিভেটিভ করতে পারবো, তাহলে এল ডিএল বাই ডিএক্স ডট এটারও টাইম ডেরিভেটিভ করতে পারবো। এখন টাইম ডেরিভেটিভ আছে শুধু এইটার উপরে, প্রথম টার্মের উপরে, এই যে প্রথম ফ্যাক্টর, এই দ্বিতীয় টার্মটা দেখো, এটা দ্বিতীয় টার্ম। দ্বিতীয় টার্মে দুটো ফ্যাক্টর আছে, একটা ফ্যাক্টর হচ্ছে এইটা,
ডিএল বাই ডিএক্স ডট গুণ আরেকটা ফ্যাক্টর, দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে ইটা ডট, এটা হচ্ছে ডিএন বাই ডিটি। প্রথম ফ্যাক্টর ইজ এ ফাংশন অফ টাইম, দ্বিতীয় ফ্যাক্টর এ ফাংশন অফ টাইম। আমার এইখানে দ্বিতীয় ফ্যাক্টরের উপরে টাইম ডেরিভেটিভ আছে। আমি টাইম ডেরিভেটিভ নিয়ে আসলাম দুটো ফ্যাক্টরের উপরে কার্যকর, টাইম ডেরিভেটিভ ধরে ওভারঅল টাইম ডেরিভেটিভ করে ফেললাম। তো টাইম ডেরিভেটিভ এটারও টাইম ডেরিভেটিভ হচ্ছে, এটারও হচ্ছে। এইভাবে করলে তো একটা এক্সট্রা টার্ম এসে গেল, সে এক্সট্রা টার্মটা বাদ দিয়ে দাও। এক্সট্রা টার্ম কোনটা আসলো, যেটা উপরের স্টেপে ছিল না। এটা করাতে একটা এক্সট্রা টার্ম পাচ্ছি যেটা উপরের স্টেপে ছিল না। কোন টার্মটা? এই যে প্রথম টার্মের টাইম ডেরিভেটিভ, যেটা এই প্রথম ফ্যাক্টরের টাইম ডেরিভেটিভ যেটা, সেটা তো আগে ছিল, উপরে ছিল না। উপরে ছিল দ্বিতীয় ফ্যাক্টরের টাইম ডেরিভেটিভ, সেটা এখনো আছে। ডি বাই ডিটি প্রাইম যখন করব, দুটো ফ্যাক্টরের উপরে টাইম ডেরিভেটিভ অপারেট করছে, কি হবে? প্রথম ফ্যাক্টর গুণ দ্বিতীয় ফ্যাক্টরের টাইম ডেরিভেটিভ। এটা পেয়ে গেলাম। এখানে একটা অ্যাডিশনাল টার্ম আছে, প্রথম ফ্যাক্টরের টাইম ডেরিভেটিভ গুণ দ্বিতীয় ফ্যাক্টর, সেটা আগে এখানে নাই, এখানে এসে গেছে এক্সট্রা। আসলে এটা বাদ দিয়ে দাও, তা বাদ দিয়ে দিচ্ছি। বিয়োগ ডি বাই ডিটি প্রাইম অফ দ্য ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে ডিএল বাই ডিএক্স ডট গুণ এটা। তাহলে ঠিক আছে, উপর স্টেপ নিচের স্টেপ ঠিক আছে। ওকে, এখন প্রথম টার্ম এবং তৃতীয় টার্ম এক করে লেখো, একসঙ্গে লেখো। লিখেছি, কারণ উভয় টার্মে আমার একটা কমন ফ্যাক্টর আছে। কমন ফ্যাক্টরটা হচ্ছে ইটা, এখানে ইটা টি প্রাইম, ইটা টি প্রাইম। কমন ফ্যাক্টরটাকে আলাদা করে লিখে, তো ভেতরে ব্র্যাকেটের ভেতরে কি থাকছে? পার্শিয়াল ডিএল বাই ডিএক্স বিয়োগ ডি বাই ডিটি প্রাইম অফ partial dl by dx dot times eta t prime dt prime plus এই ফ্যাক্টরটা আলাদা রাখো, d by dt prime, এই পুরো জিনিসটা d by dt prime, ওটার ইন্টিগ্রাল উইথ রেসপেক্ট টু t prime। তাহলে এটা তো একটা পারফেক্ট ডিফারেন্সিয়াল হয়ে গেল। এই ভিতরের ফ্যাক্টরকে যদি বলো কিছু একটা f, যদি বলো এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে পুরোটাকে যদি f বলো, তো তোমার এখানে কেমন হলো? df বাই ডিটি প্রাইম টাইম ডিটি প্রাইম। ওটাকে শুধু ডিটি প্রাইম কেটে দিয়ে তুমি লিখবে df। তো ইটস এ পারফেক্ট ডিফারেন্সিয়াল। একটা পারফেক্ট ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন করা খুব সোজা। df এর ইন্টিগ্রাল কত? f। তাহলে f এর মান at the upper point বিয়োগ f এর মান at the lower limit। এই যে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটার মান at the আপার লিমিট বিয়োগ একই জিনিসের মান এট দ্য লোয়ার লিমিট। এটাই তো হবে ইন্টিগ্রাল। এটা খুব সোজা। তাহলে এই ইন্টিগ্রেশন করে ফেললে, এখন এই ইন্টিগ্রেশনটা যদি করি, আমি কি পাবো বলো দেখি? একজন বলো দেখি, আমি কি পাবো? এই ইন্টিগ্রেশন যদি করি তাহলে উত্তরটা আসবে, এই যে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে, ব্র্যাকেটের ভিতরে কি জিনিসটা আছে? ডিএল বাই ডিএক্স ডট eta t dot eta dl by dx dot times eta of t prime, এটাও ফাংশন অফ t prime, এটাটাও ফাংশন অফ t prime। এই ব্র্যাকেটের ভেতরে যে জিনিসটা আছে ওটার মান at t বিয়োগ একই জিনিসের মান at t নট, এটাই হবে ইন্টিগ্রাল। এখন বলো, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওটার মান কত when t prime equal to t? t prime যখন t এর সমান, তখন এই পুরো জিনিসটার মান কত? 1 না 2 না 0 না 10? 1 2 0 10, এই চারটার মধ্যে কোনটা? একটা কারেক্ট উত্তর আছে এখানে। আমি তোমাকে চারটা অপশন দিলাম। 1, এটার মান যখন t প্রাইম যখন t, তখন এই ব্র্যাকেটের ভিতরে যে পুরো জিনিসটা আছে ওটার মান 1 2 0 10, এই চারটার মধ্যে কোনটা? 0 স্যার। 0 বলো না? 0 0 ভেরিয়েশন নাই, কারণ এটা t প্রাইম তো 0 when t prime equal to t। একইভাবে
ইটা টি প্রাইমের মান 0 যখন টি প্রাইম ইকুয়াল টু টি নট। সুতরাং উভয় লিমিটেই এই ব্র্যাকেটের ভিতরে যে কোয়ান্টিটি আছে ওই জিনিসটার মান 0, 0 বিয়োগ 0 0, এটা 0 হয়ে গেল। বাকি রইল প্রথম ইন্টিগ্রালটা। তাই বলছি the second term on the right hand side of the above equation is 0. এইটা এই উপরের ইকুয়েশনের সেকেন্ড টার্ম on the right hand side equal to সাইনের রাইট হ্যান্ড সাইডে কটা টার্ম আছে? দুটো টার্ম আছে। এটা একটা প্রথম টার্ম যোগ দ্বিতীয় টার্ম। টার্মগুলো আমরা যোগ করি বিয়োগ করি, আর যে সমস্তগুলো দিয়ে যেগুলো দিয়ে গুণ করি এগুলোকে বলে ফ্যাক্টর। ওকে, the second term on the right hand side of the above equation is 0, সেটাই দেখাচ্ছে এখন। সেকেন্ড টার্মটা কি ছিল? d by dt prime of এইটা এই ব্র্যাকেটের ভিতরে যেটা সেটাও ফাংশন অফ টি প্রাইম dt প্রাইম। তাহলে ব্র্যাকেটের ভিতরে কোয়ান্টিটি dl by dx dot eta t prime equal to t আর t prime equal to 0. Eta t is 0, eta t0 is 0. Eta t and eta t prime না, eta t0 is 0. t প্রাইমের মান যখন t এবং t প্রাইমের মান যখন t নট, এই দুটো এক্সট্রিম মানের জন্য এটার মান 0। তাহলে ইটা t আর ইটা t নট ইকুয়াল টু 0, আর t প্রাইম তো রানিং ভ্যারিয়েবল। ওকে, এখানে একটু ভুল আছে। তাহলে আমার এস এর ভ্যারিয়েশন কি দাঁড়ালো? এই ফর্মুলা প্রথম টার্মটাই রয়ে গেল। ব্র্যাকেটে একটা কমপ্লিকেটেড জিনিস আছে থার্ড ব্র্যাকেটের ভিতরে, ওটাকে গুণ ইটা টি প্রাইম ডিটি প্রাইম প্লাস এটা কিন্তু ফার্স্ট অর্ডারে ক্যালকুলেট করেছি, প্লাস কিছু সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার টার্ম আছে যেগুলো আমি লিখিনি, নেগলেক্ট করেছি। তার মানে যে টার্মসগুলো নেগলেক্ট করেছি তার মধ্যে সবচেয়ে ডমিনেন্ট টার্ম হচ্ছে ইটা স্কোয়ার, তার সবগুলো টার্মের অর্ডার হচ্ছে ইটা স্কোয়ার। ওকে, এখন বলো, সাপোজ এটা ক্লাসিক্যাল পাথ, x of t prime classical path. Now, if the path is the classical path, যদি হয় x of t prime যদি ক্লাসিক্যাল পাথ হয়, ক্লাসিক্যাল পাথে অ্যাকশনের মান মিনিমাম। এটাই ওকে, এটাই হচ্ছে তোমার অ্যাকশন কি, প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন ওটা না, এই যে ক্লাসিক্যাল পাথ। ওকে, একটা পাথে হাজারোটা পাথের মধ্যে একটা পাথের জন্য অ্যাকশনটা মিনিমাম, এটা প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন না। এটা তো হবেই, অনেকগুলো পাথ তুমি কনসিডার করো, এক এক পাথের জন্য এক এক রকম অ্যাকশন, তাহলে তো হয়তো একটা পাথের জন্য ম্যাক্সিমাম হবে আর একটা পাথের জন্য মিনিমাম হবে, মিনিমাম থাকতে পারে ম্যাক্সিমাম থাকতে পারে। এটা প্রিন্সিপাল না। প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল সেই পাথটা ধরেই যাবে যে পাথে অ্যাকশনটা মিনিমাম। এই দ্বিতীয় স্টেটমেন্টটা হচ্ছে প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। আর 1000টা পাথের মধ্যে একটা পাথ এই পাথের জন্য অ্যাকশনটা মিনিমাম হতেই পারে। ওকে, কিন্তু আমি যখন বলবো আমার ফিজিক্স কোথায় আসে, যে এই পাথ যে পাথের জন্য অ্যাকশন মিনিমাম সেই পাথ ধরেই এই টেনিস বলটা যাবে, অন্য কোনো পাথ ধরে যেতে পারবে না ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। এটা পেলাম আমি, এটা কিন্তু একটা সুন্দর ইকুয়েশন, একটা নাম্বার দেওয়া উচিত ছিল। না, একটা পর্যায়ে পৌঁছালাম এখানে, এখন এটাকে ইন্টারপ্রেট করবো, এই কোয়েশ্চেনটাকে ইন্টারপ্রেট করবো। একটা নাম্বার দেওয়াই উচিত ছিল, অথবা বক্স করে দেওয়া উচিত ছিল। নাও if the path is the classical path, এই পাথ যদি ক্লাসিক্যাল পাথ হয়, that is x of t prime is x classical t prime। তাহলে ক্লাসিক্যাল পাথ যদি হয়, এই পাথ ধরে যদি ক্লাসিক্যাল পার্টিকেলটা যায়, তাহলে এই পাথের জন্য অ্যাকশন মিনিমাম। অ্যাকশন মিনিমাম মানে কি? যেমন ধরো একটা ফাংশন অফ টাইম যদি মিনিমাম হয়, সেটা অ্যাকশন না। যেই পয়েন্টে মিনিমাম সেই পয়েন্টের ডেরিভেটিভ শূন্য। ডেরিভেটিভ মানে সেই পয়েন্টে ওই ফাংশনটার ভ্যারিয়েশন শূন্য আপ টু ফার্স্ট অর্ডার।
সেকেন্ড ডেরিভেটিভ শূন্য নয়, তাহলে ওই ফাংশনটা ভ্যারিয়েশন সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার ভ্যারিয়েশন থাকে, কিন্তু সেগুলো তো খুবই মামুলি, দ্যাট অল দোজ ভ্যারিয়েশনস উইল টেন্ড টু জিরো। ওকে, একইভাবে অ্যাকশনটা ডিপেন্ড করে পুরো পাথের উপরে। 1000টা পাথ আমি দেখলাম, আমার 1000টা পাথের জন্য অ্যাকশন ক্যালকুলেট করা আছে, তার মধ্যে একটা পাথের জন্য দেখছি যে অ্যাকশনটা মিনিমাম। অ্যাকশনটা মিনিমাম হওয়া মানে সেই পাথ থেকে যদি অতি কাছে আরেকটা পাথে যাই তাহলে অ্যাকশনটার কোনো পরিবর্তন নাই। টু বি মোর প্রিসাইজ, অ্যাকশনটার ফার্স্ট অর্ডারের কোনো পরিবর্তন নাই, সেকেন্ড অর্ডার থার্ড অর্ডারের পরিবর্তন হতে পারে, কিন্তু সেগুলো তো অতি ক্ষুদ্র। as eta tends to 0, delta s must tend to 0. Okay, it's second order, third order, okay, delta s must tend to 0. এখন আমি ধরো ফার্স্ট অর্ডার এটা দেখো, এটা 0 হতে হবে, ফার্স্ট অর্ডারে কোনো ভ্যারিয়েশন নাই, অল্প স্বল্প ভ্যারিয়েশন থাকতে পারে, সেগুলো হবে সেকেন্ড অর্ডার। ফার্স্ট অর্ডারে যদি 0 হয় সেকেন্ড অর্ডারে 0 হবে। এখন এটা 0, দিস উইল টেন্ড টু 0, এটা যদি টেন্ড টু 0 হয় এটাও টেন্ড টু 0 হবে, কারণ এটা তো সেকেন্ড অর্ডার। এটা টেন্ড টু 0 করতে গেলে আমার এই থার্ড ব্র্যাকেটের ভেতরে যে জিনিসটা আছে এটার উপরে একটা রেস্ট্রিকশন আনতে হবে। আমি এই পুরো জিনিসটাকে 0 করতে চাই as eta tends to 0. Okay, when eta is small. তাহলে কি আমি এটা করতে চাই, এই পুরো জিনিসটাকে 0 করতে চাই, equal to 0. Eta is small. ফার্স্ট টার্মটা which is first order in eta ওটা শূন্য, তাহলে সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম এগুলো শূন্য হবেই। ওকে, এটাকে শূন্য করতে চাই, তাহলে বলো দেখি এটাকে যদি শূন্য করতে চাই, পুরো জিনিসটাকে যদি শূন্য করতে চাই, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে ওটার কি অবস্থা হবে? এই ক্লাসিক্যাল পাথ নিয়েছি, তার মানে এই পাথটা যদি ক্লাসিক্যাল পাথ হয় তাহলে এই পুরো জিনিসটা শূন্য, ইন্টিগ্রাল সহ শূন্য। এক্সট্রা ক্লাসিক্যাল পাথ যদি হয়, অন্য পাথের জন্য শূন্য না, অন্য পাথের জন্য তো অ্যাকশনটা মিনিমাম না, শুধুমাত্র ক্লাসিক্যাল পাথের জন্য অ্যাকশনটা মিনিমাম। সো এক্স যদি এক্স ক্লাসিক্যাল হয় তাহলে এন্টায়ার থিং ইজ 0, তাহলে ভ্যারিয়েশন অফ এস is really of the second order, which also tends to 0 as eta tends to 0. First order termটা exactly 0, first order s এর কোনো ভ্যারিয়েশন নাই, s এর ভ্যারিয়েশন would be in the second order, third order, fourth order, and those variations tend to 0. তাহলে যদি এক্সট্রা ক্লাসিক্যাল পাথ নেই তাহলে ওই থার্ড ব্র্যাকেটের ভেতরে জিনিসটা গুণ ইটা ডিটি প্রাইম ইকুয়াল টু 0, পুরো জিনিসটা 0। এখন বলো তাহলে থার্ড ব্র্যাকেটের ভেতরে যে জিনিসটা আছে ওটার মান কত? এখন আর্গুমেন্টের একটা বড় দিক হচ্ছে, আর্গুমেন্টের বড় পয়েন্ট হচ্ছে এটাটা কিন্তু আরবিট্রারি, শুধুমাত্র এন পয়েন্ট ছাড়া, দুটো এন পয়েন্টে এটার মান শূন্য, ওই রেস্ট্রিকশন ছাড়া টি প্রাইমের অন্য মানের জন্য এটার কি মান হবে সেটা আরবিট্রারি, এক্সেপ্ট দ্যাট এটা ইজ স্মল, সেটা কিন্তু এটা স্মল, কিন্তু এটার মান কুড ভ্যারি ইন এনি ওয়ে, ইন মেনি ডিফারেন্ট ওয়েজ। এটা ইজ আরবিট্রারি, এটা যদি আরবিট্রারি হয় তাহলে এই যে ইন্টিগ্র্যান্ডটা কুড বি আরবিট্রারি। এই তো আমি তো করছি টি প্রাইমের উপরে ইন্টিগ্রেশন করছি, তো ডিটি প্রাইম বাদ দিয়ে আর যেটা থাকে
পুরো জিনিসটা একটা ইন্টিগ্রাল। আমি এখানে তো ইয়ে করতে পারি, আমি অ্যানোটেট করতে পারি। এখানে এখানে ইন্টিগ্রালটা কোনটা? টি প্রাইমের উপর ইন্টিগ্রাল আছে, ডিটি প্রাইম বাদ দিয়ে যে জিনিসটা বাকিটা আছে এটা সহ, এটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড। এখন কথা হচ্ছে এটা হচ্ছে একটা আরবিট্রারি ফাংশন। এটা যদি আরবিট্রারি ফাংশন হয় তাহলে এই পুরো ইন্টিগ্রালটা জিরো কিভাবে হবে? জিরো কিভাবে হবে? জিরো হবে যদি ইন্টিগ্র্যান্ডটাই জিরো। খেয়াল রাখো, ইন্টিগ্র্যান্ড জিরো না হলেও কিন্তু ইন্টিগ্রালটা জিরো হতে পারে, পজিটিভ নেগেটিভ কাটাকাটি গিয়ে জিরো হতে পারে। এই ক্ষেত্রে সেটা হচ্ছে না। এফ অফ টি, এই যে এটা ইন্টিগ্র্যান্ড যদি আরবিট্রারিলি আমি নিতে পারি, এটা 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 আমি ইচ্ছা মতো ভ্যারি করাতে পারি। এটা যদি ইচ্ছা মতো ভ্যারি করে ইন্টিগ্র্যান্ডটাকে আরবিট্রারি করি, যে কোনো আরবিট্রারি ইন্টিগ্র্যান্ডের জন্য ইন্টিগ্রালটা শূন্য। তার মানে কি, ইটার মান আমি যাই নেই না কেন ইন্টিগ্র্যান্ডটা শূন্য হতে হবে। ইন্টিগ্র্যান্ড শূন্য হতে গেলে এই থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা শূন্য হতে হবে। এটা পজিটিভ নেগেটিভ কাটাকাটি করে শূন্য হচ্ছে না। ধরো একটা পার্টিকুলার ইটার জন্য, যে কোনো ইটার জন্য এটা শূন্য, এটা তো আরবিট্রারি। তুমি বলতে পারো পজিটিভ নেগেটিভ কাটাকাটি করে শূন্য হয়েছে, ঠিক আছে। আমি ঠিক পরের মুহূর্তে ইটা চেঞ্জ করে দিলাম, ইন্টিগ্র্যান্ডটা ডিফারেন্ট হয়ে গেল, এখনো শূন্য ইন্টিগ্রালটা। এখন আর পজিটিভ নেগেটিভ কাটাকাটি যাবে না। নাও যাবে কেন? আগে গেছিল, এখন তো আমি ইন্টিগ্র্যান্ড পরিবর্তন করেছি, এখন পজিটিভ নেগেটিভ কাটাকাটি কোথায় হচ্ছে? হচ্ছে না। তারপরে ইন্টিগ্রাল শূন্য। ইন্টিগ্রাল শূন্য তাহলে কিভাবে হবে? ইন্টিগ্রাল শূন্য হবে যদি ইন্টিগ্র্যান্ডটা শূন্য থাকে। তো ইটার মান যাই হোক না কেন ইন্টিগ্র্যান্ড শূন্য, তাহলে ইটাকে যে ফ্যাক্টর দিয়ে গুণ হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটা আছে এটার মান শূন্য হতে হবে। যে কোনো পাথের জন্য না, ক্লাসিক্যাল পাথের জন্য। এখানে ইটাটা আরবিট্রারি বলেই এটা বলতে পারছি। ইটাটা আরবিট্রারি বলেই ইন্টিগ্রালটা যখন শূন্য হচ্ছে, শূন্য হওয়ার কারণ যে ইন্টিগ্র্যান্ডটা শূন্য। এটা আরবিট্রারি, এটা তো শূন্য না, এটা আরবিট্রারি, কিন্তু ইন্টিগ্র্যান্ড শূন্য। ইন্টিগ্র্যান্ড হচ্ছে ইটা গুণ এই থার্ড ব্র্যাকেট, দুটো মিলে শূন্য। এটা আরবিট্রারি, ফলে থার্ড ব্র্যাকেটটা শূন্য। ওকে, এটাই হচ্ছে একটা, এটা এখন আর্গুমেন্ট দিতে হবে তোমাকে, ওইভাবে আর্গুমেন্ট দিতে হবে যে ইটাটা আরবিট্রারি। সিন্স ইটা টি প্রাইম ইজ আরবিট্রারি except at the end points, we must have, কি হতে হবে আমার? We must have dl dx minus d by dt prime dl dx dot for the classical path, যে কোনো পাথের জন্য for the classical path must be zero. এটা যদি জিরো হয়, এটা জিরো, তাহলে delta s is of the order of eta square. ইকুয়েশন অফ ক্লাসিক্যাল পাথের জন্য ইকুয়েশন অফ মোশন যদি ইকুয়েশন বলি, এটাকে বলা হয় ইকুয়েশন অফ মোশন ফর দ্য ক্লাসিক্যাল পাথ। এই ইকুয়েশন সলভ করে ক্লাসিক্যাল পাথটা কি এটা আমি ক্যালকুলেট করতে পারবো, যেহেতু আমার লাগরাঞ্জ জানা থাকে। এটাকে বলে ওয়েলার লাগরাঞ্জ ইকুয়েশন। ওয়েলার লাগরাঞ্জ ইকুয়েশন একটু লিখে দিই, অ্যানোটেট করে লিখি। এই ইকুয়েশনটার নাম আছে, এই ইকুয়েশন হচ্ছে ওয়েলার লাগরাঞ্জ, ওয়েলার লাগরাঞ্জ ইকুয়েশন। এটা দিয়ে আমি ক্লাসিক্যাল পাথটা কি সেটা আমি ক্যালকুলেট করতে পারবো। ফর দ্য ক্লাসিক্যাল পাথ এই ইকুয়েশন কারেক্ট হতে হবে। ওকে, এবং ক্লাসিক্যাল পাথ থেকে পরিবর্তন করে খুব ক্লাসিক্যাল পাথের কাছাকাছি আরেকটা পাথ যদি যাই, আরেকটা পাথ যদি নেই,
সেই পাথের জন্য ক্লাসিক্যাল পাথ থেকে সেই পাথে গেলে অ্যাকশনের যে পরিবর্তন, সেই অ্যাকশনের পরিবর্তন ফার্স্ট অর্ডারের শূন্য। সেই পরিবর্তনটা ইজ অফ দ্য অর্ডার অফ ইটা স্কোয়ার। পরিবর্তন যখন অফ দ্য অর্ডার অফ ইটা স্কোয়ার হয়, অফ দ্য অর্ডার অফ ইটা না হয়ে অফ দ্য অর্ডার অফ ইটা স্কোয়ার হয়, আমি বলি যে ওই পরিবর্তন এস ইজ অ্যান এক্সট্রিমাম। এক্সট্রিমাম হয় মিনিমাম নয় ম্যাক্সিমাম। মিনিমাম, ওকে, আমার ক্ষেত্রে মিনিমামই হবে। সো S, which is a functional, S is a functional of the path. Path that is a function of time, from some initial time to a final time, from initial time t naught to final time t. ওই পুরো পাথের জন্য S ক্যালকুলেট করলে, এইভাবে 1000টা পাথ নিলে, 1 কোটি পাথ দেখলে, রাইট, সবগুলোর মধ্যে দেখলে যে একটা পাথের জন্য অ্যাকশনটা মিনিমাম হচ্ছে। সেই পাথের জন্য এই ফর্মুলাটা কারেক্ট। This is the equation of motion for that path for which action is minimum. এটাকে বলা হবে ক্লাসিক্যাল পাথ। ক্লাসিক্যাল পাথ থেকে তার নিকটবর্তী আরেকটা পাথে যদি যাই, তাহলে অ্যাকশনের পরিবর্তনটা ফার্স্ট অর্ডারের শূন্য। অ্যাকশনে একটা পরিবর্তন থাকবে, ওটা অতি মামুলি, ইটস অফ দ্য অর্ডার অফ সেকেন্ড, ইটস অফ দ্য অর্ডার অফ 2, ইট ইজ সেকেন্ড অর্ডার, ইট অফ দ্য অর্ডার অফ ইটা স্কোয়ার্ড, সেকেন্ড অর্ডার। First order A, variation of S is 0. Variation of action from the classical path for a very tiny change of path is of the order, is second order in the variation. এই জন্যই বলে S is minimum for the classical path. For a function of X, for a function of an independent variable, এই ফাংশনটার মিনিমাম কোথায় হয়? ফাংশনটার মিনিমাম সেই পয়েন্টে হয় যেই পয়েন্টে এফ এর ভ্যারিয়েশন ইজ সেকেন্ড অর্ডার ইন এক্স। এটা তো আমরা জানি। এটা কিন্তু জাস্ট এ ফাংশন অফ এক্স, এটা ফাংশনাল না। ফাংশন হ্যাজ এ মিনিমাম অ্যাট এক্স, এক্স নট। তার মানে df by dx at x naught is 0, right? তাহলে at x naught delta f টা কি? df by dx delta x। তাহলে df equal to 0 at x equal to x naught। কিন্তু সেকেন্ড অর্ডার ভ্যারিয়েশনটা কত? 1/2 ফ্যাক্টোরিয়াল d2f by dx স্কোয়ার্ড ডেল্টা এক্স। এটা তো শূন্য নয়, কারণ এটা শূন্য নয়। তাহলে এফ এর একটা ভ্যারিয়েশন আছে, বাট দ্যাটস ইন সেকেন্ড অর্ডার ইন ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এস ইজ অফ দ্য অর্ডার অফ ইটা স্কোয়ার। এই জন্যই বলি এস ইজ এ মিনিমাম ফর দ্য ক্লাসিক্যাল পাথ। ওকে, ওটা গেল প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। এখন আমি কিছু ডিসকাশনস করতে চাই অন দি পাথ ইন্টিগ্রাল। আমরা পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ডিরাইভ করেছি, এটাকে বলে প্রপাগেটর, রাইট? প্রপাগেটরটা কিভাবে ডিফাইন করেছি এটা ভুললে চলবে না, ওকে? ওইটাই তো ডেফিনিশন, সংজ্ঞায় যদি ভুলে যাও তাহলে তো কিছুই হলো না, গোড়ায় গলদ হয়ে যাবে সংজ্ঞা যদি ভুলে যাও। এই প্রপাগেটর যেটা ইউ বলছি, যেটা ইউর সংজ্ঞা কি? ইউর সংজ্ঞা হচ্ছে এটা, এক্স টি এক্স নট টি নট হাইজেনবার্গ, এটাকেই বলা হবে ইউ। এক্স টি থেকে এক্স নট টি, কি ব্যাপার, এগুলো একটাও কাজ করে না।
দাঁড়াও, ঘুরে ফিরে সেই পাইলট পেনে আসতে হয়। এটা পাইলট, এটাই এটাই হচ্ছে সংজ্ঞা। এটার ফিজিক্যাল মানে কি? এটা হচ্ছে probability amplitude that if the particle is found at the location x naught at time t naught, right, it will be at the location x at a later time t. Probability amplitude, এটা স্কয়ার করলে, মড স্কয়ার করলে প্রবাবিলিটি হবে। এটার একটা ফর্মুলা আমরা করেছি, পাথ ইন্টিগ্রাল মানে a d over all paths, কোন কোয়ান্টিটি? এই জিনিসটা e to the power I by h cut s over a path, আর এই পাথের উপর ইন্টিগ্রেট করছি। পাথ ইন্টিগ্রাল একটা ইয়ে আছে, বিশেষ সংজ্ঞা আছে, এইভাবে করাটাকে বলে পাথ ইন্টিগ্রাল করা। পাথ ইন্টিগ্রাল করছি ফ্রম ইনিশিয়াল টাইম t naught টু ফাইনাল টাইম t, ওকে, অথবা ইনিশিয়াল স্পেস টাইম পয়েন্ট x naught t naught থেকে ফাইনাল স্পেস টাইম পয়েন্ট xt, এর মধ্যে আমরা ইন্টিগ্রেট করছি, ওকে। এটা হচ্ছে পাথ ইন্টিগ্রাল ফর্মুলা, যেটা আমরা ডিরাইভ করেছি, ওকে। এসটা হচ্ছে অ্যাকশন, এইটা। এখন দেখো, এটা হচ্ছে পাথ ইন্টিগ্রাল, কার্লি ডি। Every path contributes a phase factor in the path integral. এটা পাথ ইন্টিগ্রাল, প্রত্যেকটা পাথের জন্য একটা করে ফেজ ফ্যাক্টর আছে, এটা ফেজ ফ্যাক্টর। এভাবে এই সমস্ত ফেজ ফ্যাক্টর গুলো সবগুলো পাথের জন্য ক্যালকুলেট করে যোগ দিয়ে দিতে হবে। সবগুলো পাথ তো ইনফিনিট সংখ্যক পাথ, এখন একটা দুইটা করে ইনফিনিট সংখ্যক যোগ দিতে পারবো না, এবং পাথগুলো তো এত কাছাকাছি যে পাথগুলো কন্টিনিউয়াসলি ভ্যারি করে, পাথ চেঞ্জ কন্টিনিউয়াসলি, ফলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে ওভার দ্য পাথ। ইন্টিগ্রেট করলে আমি খুব সহজেই পাবো, একবারে কাউন্টিং এর চাইতে ইন্টিগ্রেট করতে হবে আমাকে, কারণ পাথগুলো ডিসক্রিট না, পাথগুলোর যে ভ্যারিয়েশন ডিসক্রিট না। দুটো পাথের মধ্যে দূরত্ব ইট মাইট টেন্ড টু জিরো, দুটো পাথের মধ্যে ডিফারেন্সটা ইজ টেন্ডিং টু জিরো। এই জন্য বলছি ঘন 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 পাথ গণা যাচ্ছে না, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর গণা যাচ্ছে না। দুটো পার্শ্ববর্তী পাথের মধ্যে তফাৎটা যদি একটা ফাইনাইট হতো, তাহলে আমি গুনতে পারতাম 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর করে করে ইনফিনিট সংখ্যক পাথ হতে পারে। এখন এখানে 1 নম্বর 2 নম্বর করে তো পাথগুলোকে গণা যাচ্ছে না, কারণ পাথগুলো এত ঘন ঘন, দুটো পার্শ্ববর্তী পাথের মধ্যে যে তফাৎটা দ্যাট টেন্ডস টু জিরো আবার, ফলে আমাকে ইন্টিগ্রেশন করা ছাড়া কোনো উপায় নেই, ওকে। So every path contributes a phase factor. এটা একটা phase factor. S is a real number. S by h cut is a real number. E to the power I times a real number, okay, is a phase factor. Phase factor হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যেটার মডুলাস 1, এটার মডুলাস কিন্তু 1, ওকে। যেই সমস্ত ফেজ ফ্যাক্টর, এই যে কমপ্লেক্স নাম্বার, অল কমপ্লেক্স নাম্বার যার মডুলাস 1, এই সমস্ত কমপ্লেক্স নাম্বারগুলোকে আমরা অনেক সময় ফেজার বলি, ফেজার। এটা আমরা এটা অনেক সময় এটা অনেকগুলো কমপ্লেক্স নাম্বারের যোগফল যদি ক্যালকুলেট করতে চাই, এই ফেজার ডায়াগ্রাম দিয়ে আমরা অনেক সময় করি। তোমরা হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা, তারা এই সমস্ত জিনিস করে থাকে সাধারণত, ওকে। যাই হোক, এটা পরে দেখা যাবে। এটা একটা ফেজ ফ্যাক্টর, পাথ ইন্টিগ্রাল যাচ্ছে, এক একটা পাথের জন্য এক এক রকম এস। তাহলে ফেজ ফ্যাক্টরটা কি হলো? এস বাই এইচ কাট, ওটা হচ্ছে ফেজ ফ্যাক্টরটা হচ্ছে এটা পুরোটা।
phase factor কিভাবে হয়? e to the power I times a real number. S for a particular path divided by h cut, ওটা একটা রিয়েল নাম্বার, টাইমস I। এই পুরো জিনিসটা উপরে যেটা আছে ওটাকে বলে ফেজ, আর এই পুরো জিনিসটা e to the power phase, ওটাকে বলে ফেজ ফ্যাক্টর। ওকে, every path contributes a phase factor in the path integral, আর ওই ফেজ ফ্যাক্টরের ফেজ কত? the phase being e to the power something, ওই সামথিংটাকে বলে ফেজ, e to the power I times something, I বাদ দিয়ে যেটা আছে সেটাকে বলে ফেজ। এখানে the phase being s by h cut, I না, আইটাকে বাদ দিয়ে যেটা বলে সেটাকে বলে ফেজ। এই ফেজ ফ্যাক্টরটা কি তাহলে? ফেজ ফ্যাক্টর ইজ e to the power I times a real number, এটা বলে ফেজ ফ্যাক্টর। ওকে, তাহলে ফেজটা কত? ওই রিয়েল নাম্বার যেটা সেটাকে বলে ফেজ। ওকে, I টাইমস দ্য রিয়েল নাম্বারকে ফেজ বলে না। তাহলে এখানে ফেজ কত? I বাদ দিয়ে যা আছে সেটা ফেজ। ফেজ হচ্ছে s by h cut, the phase being, আর ফেজ ফ্যাক্টর একটা I থাকে সে সবাই জানে, তো সুতরাং এখানে আর I লিখতে হবে না। the phase being s by h cut, আইটা এখানে না লেখা ভুল হয়েছে। where x of t prime is a particular path, ওই পার্টিকুলার পাথের জন্য অ্যাকশন ক্যালকুলেট করা হয়েছে। অ্যাকশনটা একটা নাম্বার, রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার বা এইচ কাট আরেকটা রিয়েল নাম্বার, ইজ অলসো এ রিয়েল নাম্বার, ওই রিয়েল নাম্বারটাকে বলে ফেজ। So where x of t prime is a particular path between the points, initial point t naught x naught and the final point tx in the space-time diagram. Heuristically we can write, এতই না লিখে জাস্ট বলতে পারি এগুলোর উপর সাম করব, সামিং ওভার অল পাথস, এই জিনিসটা এক এক পাথের জন্য এক এক রকম ফাংশন। এখন সাম করাটা একটা টেকনিক্যাল ব্যাপার, কারণ সাম করতে গেলে আমাকে ইন্টিগ্রেশন মাধ্যমেই করতে হবে, কারণ পাথগুলো নন ডেনোমারেবলি ইনফিনিট, পাথগুলোর সংখ্যা ইনফিনিট কিন্তু নন ডেনুমারেবল। ডেনুমারেবল মানে হচ্ছে কাউন্ট করা যায় কিনা, এটা এই পাথ, এই আরেকটা পাথ, এই আরেকটা পাথ, এইভাবে আঙুল দিয়ে দেখানো যাবে না। অনেক সময় লেখা বাঁচানোর জন্য এইভাবে লিখি সাম ওভার অল পাথস, এই জিনিসটা। The most surprising thing about this path integral, এটাই path integral for the propagator. The most surprising thing about the path integral is that every path, including the classical path, x classical of t prime, gets the same weight. সব পার্টের একই ওয়েট, এক এক পাথের জন্য এক এক রকম ওয়েট, মানে সেম ওয়েট ফ্যাক্টর, কারণ এগুলো তো সবগুলো মডুলাস 1। So the most surprising thing about the path integral is that every path, including the classical path, x classical of t prime, gets the same weight. That is to say, a complex number of unit modulus. প্রত্যেকটা পাথের জন্য I have a complex number of unit modulus. সেই কমপ্লেক্স নাম্বারটা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করা হবে। সেই কমপ্লেক্স নাম্বারটা পেতে হলে আগে আমাকে সেই পাথের জন্য এস কত দেখে নিতে হবে, ক্যালকুলেট করে নিতে হবে। সবগুলো মডুলাস 1, ওই সেন্সে সেম। ওকে, এখন ক্লাসিক্যাল পাথ নিয়ে তো অনেক কথা হলো, আবার রিপিট করা হচ্ছে। Of all the paths, ইনিশিয়াল স্পেস টাইম পয়েন্ট থেকে ফাইনাল স্পেস টাইম পয়েন্টে যতগুলো পাথে তুমি চিন্তা করতে পারো তাদের সংখ্যা ইনফিনিটি। Of all the paths, there is a special path called the classical path for which s is minimum. সেটা একটু আগেই আলোচনা করেছি, আবার নতুন ভাবে এখানে বলছি, বারবার বলছি আর কি। s is minimum or stationary. মিনিমাম হওয়াটাকে বলে স্টেশনারি, এবং স্টেশনারি হওয়ার ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়া কি? অ্যাকশনের মান ক্লাসিক্যাল পাথের জন্য যে স্টেশনারি হবে
অথবা মিনিমাম হবে, একই কথা। সেটার ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়া কি? ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়া হলো ক্লাসিক্যাল পাথ থেকে শুরু করে তার নিকটবর্তী আরেকটা পাথে যদি যাই, তাহলে অ্যাকশনের যে পরিবর্তন ঘটবে সেটা অফ দ্য সেকেন্ড অর্ডার ইন ইটা। ফার্স্ট অর্ডারে কোনো পরিবর্তন ঘটবে না, এই জন্যই বলে এস ইজ স্টেশনারি, মানে এস এর কোনো পরিবর্তন নাই। সাদামাটায় বলবো এস এর কোনো পরিবর্তন নাই, আসলে এস এর একটা পরিবর্তন হবে, বাট দ্যাট ইজ ইন সেকেন্ড অর্ডার and can be neglected. ওকে, ফার্স্ট অর্ডারের পরিবর্তন না। ডমিনেন্ট অর্ডারে কোনো পরিবর্তন নাই, পরিবর্তনটা তো বলছি ইটা টেন্ডস টু 0, কিন্তু ডেল্টা এস would also tend to 0. To be more precise, delta s would be of the order of eta square. এটাই হচ্ছে স্টেশনারি হওয়ার ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়া। So of all the paths, there is a special path called the classical path, for which s is minimum or stationary. A slight change in path from the classical one does not change the action. Action কোনো পরিবর্তন ঘটায় না up to first order. More precisely, the change in action is only of second order in the change of the path. Change of the path হচ্ছে eta. So there's a change of action, but the second order. Second order neglect করে তুমি বলতে পারো যে এস এর কোনো পরিবর্তন নাই, stationary phase. Consider a path xa of t prime, এই পাথটা, যে কোনো একটা পাথ তুমি চিন্তা করো। Consider a path xa of t prime, এক এক পাথের জন্য এক এক ফাংশন। একটা পাথ নাও, সেই পাথের ফাংশনটা হচ্ছে xa of t prime। এই পাথটা very far away from the classical path. ক্লাসিক্যাল পাথ যদি এইখানে থাকে, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট থেকে, এটা যদি ক্লাসিক্যাল পাথ হয়, ক্লাসিক্যাল পাথ থেকে বেশ খানিকটা দূরে একটা পাথ নাও, সেই পাথটাকে বলো পাথ এ। পাথের জন্য একটা ফাংশন আছে xa of t prime. Its contribution to the path integral is, এভাবে লিখতে পারো, za is the contribution to the path integral of that path given by xa of t prime. এটা একটা ফেজ ফ্যাক্টর কন্ট্রিবিউট করে। এখন আমি তো পাথ ইন্টিগ্রাল করছি, তার মানে একটা পাথ নিলাম, এটা কন্ট্রিবিউশন কত দেখলাম, পরবর্তী পাথে গেলাম, সেটা কন্ট্রিবিউশন কত দেখলাম, তার পরবর্তী পাথে কত সেটা কন্ট্রিবিউশন নিলাম, সবগুলো যোগ দিলাম। এটাই তো প্রসিজার বেসিকলি। তার মানে পাথ ইন্টিগ্রাল করা মানে পাথ চেঞ্জ করে করে প্রতিটা পাথের জন্য এই জেড এ ক্যালকুলেট করে আমি ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু এ অথবা উইথ সাম করব। সো while doing the path integral, if we vary the path from this particular path xa t prime to a neighboring one, এবং এটার মধ্যে তফাৎটা খুবই সামান্য, তফাৎটা টেন্ডস টু 0। আর খেয়াল রাখো xa হচ্ছে ক্লাসিক্যাল পাথ থেকে অনেক দূরে, এখানে ক্লাসিক্যাল পাথ থেকে অনেক দূরে। ধরো এখানে একটা পাথ আমি নিলাম xa, সেই xa ক্লাসিক্যাল পাথ থেকে দূরে আছি আমি xa তে, তারপরে তার নিকটবর্তী আরেকটা পাথে গেলাম। ওকে, তাই করছি আর কি। While doing the path integral, if we vary the path from xa t prime to a neighboring one, তার নিকটবর্তী আরেকটা পাথে গেলাম, নিকটবর্তী পাথও কিন্তু ক্লাসিক্যাল পাথ থেকে অনেক দূরে, কারণ নিকটবর্তী পাথ মানে হচ্ছে দুটো পাথের মধ্যে ডিফারেন্স টেন্ডস টু 0। So while doing the path integral, if we vary the path from xa of t prime to a neighboring one, there will be a slight change in the action. এখন there will be change in action, right? The change in action would be of the order of eta. ওটাকে স্লাইড বলছি, কিন্তু নেগলিজিবল না। There will be a change in action. There will be a slight change in action. That change would be proportional to eta. কারণ জেড এ তো ক্লাসিক্যাল পাথ না, এ তো ক্লাসিক্যাল পাথ না। ক্লাসিক্যাল পাথ যদি হতো তাহলে চেঞ্জ ইন অ্যাকশন হতো অফ দ্য অর্ডার অফ ইটা স্কয়ার, সেটা নেগলিজিবল। এখন
অ্যাকশনের পরিবর্তনটা নেগলিজেবল না। অ্যাকশনের ওটাই তো ডমিনেন্ট টার্ম, প্রথম টার্মটাই তো ডমিনেন্ট টার্ম অফ দ্য অর্ডার অফ ইটা। তার মানে একটা পরিবর্তন ঘটবে, অ্যাকশনে একটা পরিবর্তন আমি পাবো। পরিবর্তনটা ক্ষুদ্র হবে কারণ ইটা টেন্ডস টু জিরো। ফার্স্ট অর্ডার ইটা টেন্ডস টু জিরো, পরিবর্তনটাও ক্ষুদ্র হবে। কিন্তু কথা হচ্ছে, ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওটা ফার্স্ট অর্ডার ইন ইটা। There will be a slight change in the action. Slight বলছি কারণ eta tends to zero. But the change in action will be first order in eta. Second order এ নয়। আচ্ছা। But there will be a slight eta একটা s এর এই অ্যাকশনের একটা পরিবর্তন ঘটবে, পরিবর্তনটা ক্ষুদ্র হলেও সেই পরিবর্তনটা মিনিংফুল পরিবর্তন হবে, ফার্স্ট অর্ডারে পরিবর্তন। এস এর পরিবর্তন ক্ষুদ্র, আচ্ছা। But there will be a large change in the phase. এস এর পরিবর্তনটা ক্ষুদ্র হলেও ফেজের পরিবর্তন, ফেজ তো হচ্ছে এস বাই এইচ কাট, এটার পরিবর্তন বড় হবে। এটার পরিবর্তন টেন্স টু জিরো বলা যাবে না, পরিবর্তন টেন্স টু জিরো বলা যাবে না। এস এর পরিবর্তন যদি সেকেন্ড অর্ডার ইন ইটা হতো তাহলে বলতে পারতাম যে এটার পরিবর্তন টেন্স টু জিরো। কিন্তু এস এর পরিবর্তন এখন ফার্স্ট অর্ডার ইন ইটা, অল্প বাট নট টেন্ডিং টু জিরো। Oh, well, tend to zero because eta tends to zero. But when eta is small, s is small. s small হলেও খেয়াল রাখো h cut তো small. Quantum mechanics h cut কে বলে basic action. h cut তো small. ফলে একটা স্মল নাম্বার দিয়ে ভাগ যদি দাও পুরো নাম্বারটা s by h cut, that will be quite substantial, that will be quite large. এটাই বলছি, but there will be a large change in the phase s by h cut. s টা স্মল, s এর পরিবর্তন স্মল, সেই স্মল পরিবর্তনকে একটা আর স্মল নাম্বার দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে s by h cut will be substantial since h cut is small. কত স্মল? h cut এর মান কত, কত অর্ডারের? h এর মান কত? প্লাঙ্ক কনস্ট্যান্টের মান কত? h। তোমাদের কারো খেয়াল আছে? h হচ্ছে 6.64 টাইমস 10 টু দ্য পাওয়ার কত? মাইনাস 34। স্মল। আর h কাট কি? h কাট কে অনেকে বলে রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, 2 pi h by 2 1 pi, point তাহলে 1 point something, right, টাইমস 10 to the power minus 34। এটাও স্মল, এটা আরো স্মল কারণ 2 পাই দিয়ে ভাগ দিচ্ছি। আচ্ছা, so for paths well away from the classical path, contributions cancel because of the large change in the phase from one path to the next. এটা বুঝতে পারছো? পাথগুলো যখন আমি তো পাথ সব পাথের উপরে ফেজ কত ক্যালকুলেট করে করে ওই ফেজ গুলো যোগ দিচ্ছি, ওকে, মানে ওই 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 ফেজ গুলো যোগ দিচ্ছি। as long as I am away from the classical path, ওই যোগ দেওয়ার প্রসেস আমি শূন্য পাচ্ছি, ইন্টিগ্রেট করে যাচ্ছি কিন্তু আমি এখনো শূন্য পাচ্ছি। শূন্য নন জিরো আনসার পাবো যখন আমি ক্লাসিক্যাল পাথের কাছে আসবো। তখন ক্লাসিক্যাল পাথে থেকে দূরে ভিন্ন ভিন্ন নিকটবর্তী পাথ দেখছি একটার পর একটা, সবগুলোর জন্য ওই ফেজ ফ্যাক্টরটা কত ক্যালকুলেট করে ওই ফেজ ফ্যাক্টরগুলো যোগ দিচ্ছি, রাইট? এবং পাথগুলো কিন্তু এই ফেজটা কিন্তু খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, ফেজটা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। ফেজ ফ্যাক্টরগুলোর যদি দ্রুত ফেজের যদি দ্রুত পরিবর্তন ঘটে তাহলে সেই ফেজ ফ্যাক্টরগুলোর যোগফল কাটাকাটি গিয়ে শূন্য হবে। এটা ফেজার ডায়াগ্রামে কি হবে? ওকে, যেমন ধরো
এগুলো তোমরা করেছো আগে। এই ধরো একটা কমপ্লেক্স প্লেন, একটা পাথ আছে এ, এই পাথের জন্য একটা একটা কমপ্লেক্স নাম্বার অফ ইউনিট মডুলাস ক্যালকুলেট করলে জেড এ। অবশ্য জেড এ ক্যালকুলেট করার জন্য তোমার এই পাথের জন্য অ্যাকশনটা কত সেটা লাগলো, এস এ লাগলো। এস এ হয়ে গেলে জেড এ ক্যালকুলেট করলে এভাবে ই টু দ্য পাওয়ার আই বাই এইচ কাট এস এ, ওই পাথের জন্য। এটা একটা কমপ্লেক্স নাম্বার অফ ইউনিট মডুলাস। আর্গান ডায়াগ্রামে কমপ্লেক্স নাম্বার অফ, এটা একটা ফেজ আছে, এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, ধরো φ1। তারপর তুমি তার একটা নিকটবর্তী পাতে গেলে ইন্টিগ্রেশন করবে, তো ওই ডিএ, ওই এর ডিএ পরিবর্তন করে এর মান ডিএ পরিমাণ পরিবর্তন করে পরবর্তী পাতে গেলে, পরবর্তী পাতের জন্য একই রকম ক্যালকুলেশন করলে। এখন তুমি জেড এ প্লাস ডি এর জন্য তুমি দ্বিতীয়বার জেড ক্যালকুলেট করলে, এটাকে তুমি এখানে আঁকো, এটা তুমি ধরো এইখানে আঁকলে, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে প্রথম জেড এর যে ফেজ এবং জেড এ প্লাস ডি এর যে ফেজ, ওই দুটো ফেজের মধ্যে তফাৎ। পাথ এ এবং পাথ এ প্লাস ডি এর মধ্যে ফেজটা তো হচ্ছে এস এ বাই এইচ কাট। দ্বিতীয় পাথের জন্য এস এ প্লাস ডি এ বাই এইচ কাট। এই ফেজের একটা তফাৎ ঘটবে, এই তফাৎটা এইখানে, এই ফাইটা হচ্ছে তফাৎ। তারপর একটা তৃতীয় পাতে যাও, জেড এ থেকে তৃতীয় পাথ হচ্ছে এ প্লাস টোয়াইস ডি এ, সেটার জন্য আবার জেড এ ক্যালকুলেট করো, এই পেলে, রাইট? এইগুলো তার মানে পার্শ্ববর্তী পাথের জন্য যখন এই ফেজ গুলোকে প্লট করলে আর্গান ডায়াগ্রামে, এই অ্যারো দিয়ে তুমি আঁকছো, ফেজ গুলো দ্রুত পরিবর্তন করছে। প্রথমটা থেকে দ্বিতীয়টার মধ্যে ফেজের পরিবর্তন এটা, দ্বিতীয় ফেজার থেকে তৃতীয়টার মধ্যে ফেজের পরিবর্তন এটা, তৃতীয়টার সঙ্গে চতুর্থটার ফেজের পরিবর্তন হচ্ছে এটা। পরিবর্তনটা দ্রুত হচ্ছে বলে এগুলো, এই ফেজার গুলো যখন আঁকলে তখন ঘুরে যাচ্ছে, ঘুরে যেয়ে যখন তুমি নেট ক্যালকুলেট করবে, নেটটা শূন্য হয়ে যাবে, ঘুরে গিয়ে এটা এখানে চলে আসবে, তাহলে নেট শূন্য হবে, এটা দ্রুত ঘুরে যাবে। এভাবে তো ফেজার আমরা অ্যাড করি, দুটো ফেজার যদি থাকে, তার মানে দুটো ফেজার যদি থাকে, ই টু পাওয়ার আই বাই এইচ কাট এস ওয়ান একটা, যোগ ই টু দ্য পাওয়ার আই বাই এইচ কাট এস টু, এরকম দুটো ফেজের যোগফল করলে কি হয় সেটা তো আমরা ফেজার ডায়াগ্রাম থেকে পাই। প্রথম ফেজারটা আঁকলাম এভাবে, প্রথমটা, দ্বিতীয়টা আঁকলাম ওইভাবে, দুটোর মধ্যে তফাৎ, এই তফাৎ হচ্ছে ডেল্টা ফাই, ফেজের তফাৎ। এস টু বাই এইচ কাট বিয়োগ এস ওয়ান বাই এইচ কাট হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এস ওয়ান বাই এইচ কাট, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এস টু বাই এইচ কাট, এই অ্যাঙ্গেলটা হচ্ছে দুটোর মধ্যে বিয়োগফল। তাহলে দুটো যোগ করলে যে জেড হবে, এই জেডটা তো এইটা, এটা রেজাল্টেন্ট জেড। এভাবে করে তো আমরা ফেজার ডায়াগ্রাম অ্যাড করি, দুটো কমপ্লেক্স নাম্বারের যোগফল তো এভাবে করি। কমপ্লেক্স নাম্বারগুলোকে যদি ভেক্টর হিসেবে আঁকি ফেজ কি বলে আর্গান ডায়াগ্রামে, তাহলে দুটো কমপ্লেক্স নাম্বারের যোগফল তো আমি ইজিলি এ ধরনের ডায়াগ্রাম করে আঁকতে পারি। অবশ্য আমার কমপ্লেক্স নাম্বারগুলোর মডুলাস ওয়ান, এগুলো সব মডুলাস ওয়ান নিয়ে যে সমস্ত কমপ্লেক্স নাম্বার থাকে সেগুলোকে বলা হয় ফেজার। প্রতিটা ফেজারকে আমি আর্গান ডায়াগ্রামে একটা অ্যারো দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমি যখন ইন্টিগ্রেশন করব, এই ফেজটা যদি খুব সাবস্টেন্সিয়ালি পরিবর্তন হয়, এই ডেল্টা ফাই যদি বড়সড় হয়, তাহলে ফেজার শুধু দুটো তো না, এগুলো তো ইনফিনিট সংখ্যক যোগ হচ্ছে, এগুলো ঘুরে যাবে, ফেজার গুলো দ্রুত ঘুরে যাবে, ঘুরে গেলে এই এই একটা সার্কেলের উপরেই ঘুরবে। ওকে, এমন যদি হতো
আমার দুটো ফেজার আছে, দুটো ফেজারের একই ফেজ, তখন ফেজার দুটো কিভাবে আঁকতে? আর্গান ডায়াগ্রামে একটা ফেজার এইরূপ, দ্বিতীয় ফেজারটা এরকম, ধরো তৃতীয় ফেজার, ওটা একই ফেজ, এই ফেজার গুলোর মধ্যে ফেজের কোনো তফাৎ নাই। তাহলে চারটা ফেজার অ্যাড করে আমি একটা বড় ফেজার পেয়ে গেলাম। এই বড় ফেজারটার ম্যাগনিটিউড এখন 1 নয়, 1 2 3 4 4, এগুলো সবগুলো এক এক করে, কিন্তু এই চারটা একই দিকে, কারণ এই চারটার মধ্যে কোনো ফেজের কোনো তফাৎ নেই। চারটা একই দিকে হলে এগুলো যখন অ্যাড করব, তারা কোহেরেন্টলি অ্যাড করবে, কনস্ট্রাকটিভলি অ্যাড করবে। এমন যদি হয় দুটো ফেজার, একটা ফেজার হচ্ছে এইরূপ, আরেকটা ফেজার হচ্ছে দ্বিতীয় ফেজারের ফেজ পাই রেডিয়ান বেশি, তাহলে দ্বিতীয় ফেজার এরকম, প্রথম ফেজার ওটা, দ্বিতীয় ফেজার এটা, যোগ দিলে কত? 0। এমন যদি হয় π/2, প্রথম ফেজার এটা, দ্বিতীয় ফেজার এটা 90 ডিগ্রি, এটা দ্বিতীয় ফেজার, এই দুটো ফেজারের যোগফল করলে ওটা, তৃতীয় আর একটা ফেজার যদি থাকে এরকম, চতুর্থ ফেজার এরকম। এই দেখো পরে আমি যখন রেজাল্টেন্ট করবো, রেজাল্টেন্ট 0 0 হয়ে যাবে। ওকে, এগুলো তো লাখ লাখ কোটি কোটি ফেজার আমি যোগ করছি, এবং এই কোটি কোটি ফেজারের ফেজ গুলো একটা থেকে আরেকটার ফেজ, দ্বিতীয়টার ফেজ বেশ খানিকটা, ফলে এগুলো ফেজার গুলো ঘুরে যাচ্ছে, ঘুরে একই পূর্বের বিন্দুতে চলে আসছে, ফলে এই সমস্ত ফেজারের যোগফল যখন করব আমি 0 পাবো। তো আমি যখন ইন্টিগ্রেট করব ফ্রম অ্যাওয়ে ফ্রম দি ক্লাসিক্যাল পাথ, আমি কিন্তু 0 পাচ্ছি, কাটাকাটি, ফেজটা এত দ্রুত পরিবর্তন হচ্ছে, ফেজটা সাবস্ট্যান্সিয়াল, কোয়াইট সাবস্ট্যান্সিয়াল, ফেজটা এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে ফেজার গুলো সাম করলে আই গেট 0। তোমরা এগুলো করেছো কখনো? এই ধরনের ফেজার অ্যাডিশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অনেক করে, এটা তো ইঞ্জিনিয়ারিং ব্যাপার। ক্লাসিক্যাল পাথ থেকে দূরবর্তী পাথগুলোর উপরে যখন হ্যাঁ, কোথায় করেছো, কোন কোর্সে? লাইটের ফেজের ওই রাইট, লাইটের এরকম ভাবে এরভাবে করে। তো একটা ডিফ্র্যাকশন গ্রেটিং এর সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন ইন্টেন্সিটি কত হবে এরকম ফেজার ডায়াগ্রাম অ্যাড করে বের করে। এটা তোমরা খুব হয়তো ডিটেলসে করো নাই, স্যাররা ফাঁকি দিয়েছে, করাই নাই। ওকে, হতে পারে। সুতরাং ক্লাসিক্যাল পাথ থেকে যদি বেশ খানিকটা দূরে আমি যখন ইন্টিগ্রেট করছি, একটা পাথ থেকে দ্বিতীয় পাথ থেকে তৃতীয় পাথ করে ইন্টিগ্রেট করে যাচ্ছি, ইন্টিগ্রেট করা যোগ দেওয়া, ওই ফেজ ফ্যাক্টর গুলোকে যোগ দেওয়া, ওই ফেজার গুলোকে যোগ দেওয়া, প্রথম ফেজার থেকে দ্বিতীয় ফেজার, দ্বিতীয় ফেজার থেকে তৃতীয় ফেজার যখন যোগ দিচ্ছি, ফেজের বেশ খানিকটা পরিবর্তন হচ্ছে, ফেজের বেশ অ্যাকশনের পরিবর্তন হচ্ছে অল্প স্বল্প, কিন্তু ফেজের পরিবর্তন বেশ সাবস্টেন্সিয়াল হচ্ছে, কারণ অ্যাকশনের পরিবর্তনকে তো এইচ কার দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিয়ে ফেজের পরিবর্তন পাবো, এইচ কার তো স্মল নাম্বার, ফলে ফেজের বেশ খানিকটা পরিবর্তন হচ্ছে। তো অনেকগুলো ফেজার যদি আমি যোগ দেই এবং ফেজের পরিবর্তন প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয় ফেজের পরিবর্তন যদি বেশ খানিকটা সাবস্টেন্সিয়াল হয়, তাহলে if I integrate, তাহলে ওই সমস্ত ফেজার গুলো যদি অ্যাড করি, রেজাল্টেন্টটা টেন্ডস টু 0। এটা কিন্তু আমরা দেখাতে পারি ভালো করে যদি ডায়াগ্রামটা আঁকো। এইখানে ধরো এই জায়গাতে আমি ইন্টিগ্রেট করে যাচ্ছি, এক একটা পাথ ধরছি, এই পাথগুলো এখনো ক্লাসিক্যাল পাথের কাছাকাছি আসে নাই, এক একটা পাথ ধরছি, পার্শ্ববর্তী পাথ নিচ্ছি, বিভিন্ন পাথের উপর ইন্টিগ্রেট করে যাচ্ছি, সব 0 পাচ্ছি, 0 পাচ্ছি। এখন ক্লাসিক্যাল পাথের যখন কাছাকাছি চলে আসবো, তখন ব্যাপারটা অন্যরকম হবে। ইন্টারেস্টিং, কেন অন্যরকম হবে? কারণ আমি তো জানি যে ক্লাসিক্যাল পাথের জন্য অ্যাকশনটা মিনিমাম। ক্লাসিক্যাল পাথ থেকে ক্লাসিক্যাল পাথের নিকটবর্তী আরেকটা পাথে যদি যাই, তাহলে অ্যাকশনের তফাৎটা 0, অ্যাকশনে কোনো তফাৎ নাই।
অ্যাকশনের যে তফাৎটা সেটা নেগলিজিবল। টু বি মোর প্রিসাইজ, অ্যাকশনের তফাৎ ইজ সেকেন্ড অর্ডার ইন দ্য ভ্যারিয়েশন অফ দ্য পাথ। এইখানে একটা পাথ থেকে যখন পরবর্তী পাথে যাব, নিকটবর্তী পাথে যাব, পরিবর্তনটা ছোট। এখন কিন্তু যে অ্যাকশনের পরিবর্তন হবে অফ দ্য অর্ডার অফ ইটা। কিন্তু ক্লাসিক্যাল পাথ থেকে ক্লাসিক্যাল পাথের নিকটবর্তী আরেকটা পাথে যখন যাব, তখন অ্যাকশনের পরিবর্তন অফ দ্য অর্ডার অফ ইটা স্কোয়ার্ড। এটা তফাৎ রাখতে হবে। ইটা স্কোয়ার মানে তুমি বলতে পারো এটা শূন্য, শূন্য বললে ক্ষতি হবে না, ভেরি কোয়াইট নেগলিজিবল। তো ক্লাসিক্যাল পাথ থেকে পরবর্তী পাথে যখন যাচ্ছ, তখন তুমি বললে যে অ্যাকশনের কোনো পরিবর্তন নেই, এবং ফেজটা হচ্ছে সেই অ্যাকশনের। তাহলে ফেজের পরিবর্তন কত? ফেজের পরিবর্তন হচ্ছে অ্যাকশনের পরিবর্তন ডিভাইড বাই এইচ কাট। এইচ কাট ক্ষুদ্র হতে পারে, কিন্তু যেহেতু অ্যাকশনের পরিবর্তন নেই, ফেজেরও পরিবর্তন নেই। তাহলে ক্লাসিক্যাল পাথের যা ফেজ, ক্লাসিক্যাল পাথের নিকটবর্তী বেশ খানিকটা পাথ যদি আমি নেই, নিকটবর্তী কথাটা কি সেটা পরবর্তী দেখা যাবে। ক্লাসিক্যাল পাথের নিকটবর্তী কিছু পাথ যদি আমি কনসিডার করি, তাহলে সবগুলো পাথের জন্য the bundle of paths near the classical path all have the same phase. ফেজের পরিবর্তনটা নেগলিজিবল। কিন্তু if I take a bundle of path far away from the classical path, এই তিনটা ধরো, তাদের মধ্যে ফেজের পরিবর্তন, they don't have the same phase, তাদের মধ্যে ফেজের পরিবর্তন আছে সাবস্ট্যান্সিয়াল। কিন্তু এইখানে এই তিনটা বান্ডেল নিয়েছি কাছাকাছি, কাছাকাছি তো রাখা যায় না, একটু দূরে দূরে এঁকেছি, কিন্তু খেয়াল রাখতে হবে এগুলোর মধ্যে তফাৎটা টেন্ডস টু জিরো। এখানে তিনটা পাথ দিয়ে বোঝাতে চাচ্ছি আই এম কনসিডারিং আ বান্ডেল অফ পাথ, অনেকগুলো পাথ ক্লোজ টু দি ক্লাসিক্যাল পাথ অ্যান্ড ইনক্লুডিং দ্য ক্লাসিক্যাল পাথ। অবশ্যই এই সবগুলো পাথের জন্য ফেজের তফাৎটা নেগলিজিবল। আমি ধরে নিতে পারি ফেজটা সেম, কোনো ফেজ ডিফারেন্স নাই। তাহলে ক্লাসিক্যাল পাথের কাছাকাছি এসে যখন তুমি ইন্টিগ্রেট করবে, ফেজারগুলো যখন আঁকবে, তখন কেমন ধরনের আঁকতে হবে? ধরো এই যে তিনটা পাথ দেখাচ্ছি, ক্লাসিক্যাল পাথের তিনটা পাথ দেখাচ্ছি, এই তিনটা পাথে ধরো একই ফেজ, একই অ্যাকশন, মানে একই ফেজ, অথবা ফেজের তফাৎটা সামান্য, যত সামান্য, অতি সামান্য। তাহলে এই তিনটা ফেজার যদি অ্যাড করি, তাহলে কেমন দেখাবে? আমার ফেজার ডায়াগ্রামে কেমন দেখাবে? এটা আমার হচ্ছে আর্গান ডায়াগ্রাম, এটা রিয়েল, এটা ইমাজিনারি। এই 1 নম্বর, এটা মডুলাস 1, এটা 2 নম্বর, এটার মডুলাস 1, এটা 3 নম্বর। কোনো ফেজ ডিফারেন্স নাই। 1 থেকে 2 তে কোনো ফেজ ডিফারেন্স নাই, 2 থেকে 3 এ কোনো ফেজ ডিফারেন্স নাই। একটু বেশ খানিকটা দূরে গেলে ফেজ ডিফারেন্স আসা শুরু করবে, কিছুক্ষণ পর্যন্ত ফেজ ডিফারেন্স থাকবে না, তারপরে একটু 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 করে ফেজ ডিফারেন্স হওয়া শুরু করবে, তারপরে ফেজ ডিফারেন্স হওয়া শুরু করবে, রাইট? কিন্তু এখান থেকে এই ফেজ ডিফারেন্সটা যেখান থেকে শুরু হলো, তার আগে তো এগুলো মিলে একটা বড় ফেজার দিচ্ছে, ওকে, বড় একটা কন্ট্রিবিউশন দিচ্ছে সবগুলো মিলিতভাবে। তো আমি বলতে চাই যে আমি যখন পাথ ইন্টিগ্রালটা করব, ক্লাসিক্যাল পাথ এবং তার আশেপাশে নিকটবর্তী যে সমস্ত পাথগুলো আছে, দে অ্যাড কনস্ট্রাকটিভলি অর কোহিয়ারেন্টলি, সেই জন্য ইন্টিগ্রেশনটা শূন্য হচ্ছে না। আই গেট ওই ইন্টিগ্রাল, পাথ ইন্টিগ্রাল করার সময় আই গেট কন্ট্রিবিউশন from the classical path and the bundle of paths around the classical path. The moment I go far away একটা সংজ্ঞা আছে, এটা দেখা যাবে পরে। The moment I go far away from the classical path, then if I start to integrate one more time, তো এখন কিন্তু পার্শ্ববর্তী পাথের মধ্যে তোমার যথেষ্ট ফেজ ডিফারেন্স হবে, খুব দ্রুত ফেজ চেঞ্জ করবে। যখন এই দ্রুত ফেজ চেঞ্জ করে, তখন এই সমস্ত ফেজারগুলো যোগফল শূন্য হয়ে যাবে। তার মানে তখন আর ইন্টিগ্রালে কন্ট্রিবিউশন করবে না। দ্য পাথস
very far away from the classical path will not contribute anything to the integral because of the very strong, very rapid phase change between successive paths as they continue to integrate. Kintu near the classical path, all the paths have the same phase, but there's no rapid variation of phase. So all the paths add up. Contributions of all the paths to the path integral add up. Add up করলে it makes a big number. সেই নাম্বারটা হচ্ছে পাথ ইন্টিগ্রালের মান। এটা এখানে লেখা আছে সুন্দর করে, এটা শঙ্করের ভাষায় লিখেছি আমি। ওকে, আবার প্রথম থেকে পড়ি একটু। Consider a path xa of t prime far away from the classical path. এইখানে চিন্তা করতে পারো, far away। এখানে এই ডায়াগ্রামটা কি? এই তিনটা, a bunch of closely separated paths, closely separated, তার মানে দুটো সাকসেসিভ, দুটো পার্শ্ববর্তী পাথের মধ্যে তফাৎটা এত কম যে আঁকা যাবে না, তারপরে আমি আঁকলাম আর কি। A bunch of closely separated paths all far away, এই তিনটাই far away from the classical path। আর এখানে যে তিনটা এঁকেছি, এখানে 100টা আঁকা যেত, এখানেও ইনফিনিট সংখ্যক পাথ আছে। এগুলো হচ্ছে ক্লাসিক্যাল পাথ আছে একটা, প্লাস and a bunch of paths close to the classical path, close, তার মানে ক্লাসিক্যাল পাথের সঙ্গে তফাৎটা very small. So consider a path x at t prime far away from the classical path, এই সমস্ত জায়গায়। Its contribution to the path integral is eta. While doing the path integral, if we vary the path from this particular path x at t prime, path A, to a neighboring one, there will be a slight change in action. A change in action zero হবে না, because change in action would be first order in the change in the path. But there will be a large change in the phase S by h cut, because h cut is small. So, for paths well away from the classical path, contributions cancel. ভিন্ন ভিন্ন কন্ট্রিবিউশন গুলো ক্যান্সেল করে যাচ্ছে because of the large change in phase from one path to the next. কতগুলো সব ভাষা ভাষা কথা, কিন্তু এটা I get a feel ব্যাপারটা কি হচ্ছে। However, the situation is different for the classical path and the bundle of paths close to it. Classical pathের বেলা এটা ডিফারেন্ট। ক্লাসিক্যাল পাথের পার্শ্ববর্তী যে পাথগুলো আছে কাছে, সেগুলোর জন্য এই আর্গুমেন্টটা খাটবে না। Here the action is stationary. Classical path is the action stationary. And so the phase of each of the paths near the classical path is the same, or is about the same. Is the same বললেও কোনো ক্ষতি নাই। Phase এর তফাৎটা second order in eta. In other words, the paths in the neighborhood, আশেপাশে, of the classical path contribute constructively to the path integral. ফলে একটা বড় কন্ট্রিবিউশন পেয়ে যাই, নন জিরো কন্ট্রিবিউশন পেয়ে যাই। Thus, the propagator U is dominated by the paths near the classical path. Very far away from the classical path, there is cancellation because of the rapid change in the phase of successive paths as they do the integral. আচ্ছা, এখন দেখো, the classical path is important. কেন? Not because it contributes a lot by itself. এককভাবে একটা পাথ যে একটা কমপ্লেক্স নাম্বার কন্ট্রিবিউট করে, সেটার মান হচ্ছে 1। ক্লাসিক্যাল পাথের কন্ট্রিবিউশন যে 100 তা না। Classical path is contributing the same magnitude as all other paths. সেটাই বলা আছে, the classical path is important not because it contributes a lot by itself, but because the paths in the vicinity of the classical path contribute coherently. Classical pathের আশেপাশে যে সমস্ত পাথ, অন্য পাথগুলো আছে, সবগুলো পাথের phase সমান, so they add up constructively, coherently. ফলে ইন্টিগ্রাল একটা বড় সড়ো কন্ট্রিবিউশন হয়, ক্যান্সেলেশন হয় না সেখানে। আচ্ছা, খেয়াল রাখো, how far from the classical path must we deviate before
destructive interference sets in. Classical path থেকে বেশ খানিকটা দূরে, if I consider a bundle of paths, তাদের মধ্যে destructive interference হবে, ফলে they will not contribute to the path integral. এখন কথা হচ্ছে ক্লাসিক্যাল পাথ থেকে কত দূরে যাব, একটা সংখ্যা চাচ্ছি আর কি। এতক্ষণ পর্যন্ত ভাষা কত দূরে যাবে সেটা ডিপেন্ড করে তোমার ম্যাক্রোস্কোপিক পার্টিকেল চিন্তা করছো না মাইক্রোস্কোপিক পার্টিকেল চিন্তা করছো। ম্যাক্রোস্কোপিক পার্টিকেল হচ্ছে ওটা ক্লাসিক্যাল পার্টিকেল, আর মাইক্রোস্কোপিক পার্টিকেল হচ্ছে কোয়ান্টাম পার্টিকেল। ইলেকট্রন ইজ এ কোয়ান্টাম পার্টিকেল, বাট একটা স্পেক অফ ডাস্ট, দ্যাটস এ ক্লাসিক্যাল পার্টিকেল। সেটা একটা আমি চাচ্ছি আর কি। কত বাজে? এই পৃষ্ঠাটা পড়া যাবে, একটু পড়ি তারপরে আবার। এটা কিন্তু সংখ্যা থেকে নেওয়া। How far from the classical path must we deviate before destructive interference sets in? One may say crudely that coherence would be lost once the phase difference from the stationary value, stationary path জন্য যে phase, এটা হচ্ছে s for the classical path divided by h, এটা হচ্ছে phase for the classical path। বেশ খানিকটা দূরে আরেকটা পাথ নিলাম যেখান থেকে destructive interference শুরু হবে। সেই পাথটা কত দূরে? সেই পাথটা এত দূরে, বেশ খানিকটা দূরে। বেশ খানিকটা বলতে কি, যে সেই দূরবর্তী পাথের জন্য যে ফেজ, এটা সেই ফেজের তফাৎ ক্লাসিক্যাল পাথের ফেজের তুলনায় পাই বেশি কিংবা পাই কম। এটা ক্রুড একটা দিলাম আর কি, একটা মেজার দিলাম। এগুলো সব কোয়ালিটেটিভ। One may say crudely that coherence would be lost. Coherence lost হবে না, destructive interference শুরু হবে একটা জায়গা থেকে। যেই জায়গায় যে একটা পাথ যদি চিন্তা করো, সেই পাথটা আর ক্লাসিক্যাল পাথের মধ্যে ফেজ ডিফারেন্স যখন পাই হবে, তারপর থেকে destructive interference শুরু হবে। One may say crudely that coherence would be lost once the phase differs from the stationary value by about pi. ক্লাসিক্যাল পাথ থেকে শুরু করেছো, আস্তে আস্তে দূরবর্তী পাথগুলো একটার পর একটা দেখছো। প্রথম দিকে দেখবে যে ফেজ সেম আছে, তারপরে খানিক পরে ফেজ একটু একটু করে চেঞ্জ হচ্ছে, চেঞ্জটা খুব সামান্য, ফার্স্ট অর্ডার। তারপরে দেখলে যে চেঞ্জটা একটু একটু করে বাড়ছে, এক পর্যায়ে দেখলে যে চেঞ্জটা বাড়তে ফেজের ডিফারেন্স পাই হয়ে গেছে। তো বলে এখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স শুরু হবে। এই পর্যন্ত পাই পর্যন্ত কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে, মূলত কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে, এখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। সো আবার পড়ি। One may say crudely that coherence would be lost once the phase differs from the stationary value, it's a stationary value, by about pi. That is, if the action changes from the classical action by about pi h cut. অ্যাকশনের পরিবর্তন যদি পাই h কাট হয়, তাহলে ফেজের পরিবর্তন h কাট দিয়ে ভাগ দিলে হবে পাই। দুটো ফেজের মধ্যে ফেজের পরিবর্তন যদি হয় পাই, তাহলে ওই দুটো ফেজার বিপরীতমুখী হবে, তাহলে দুটো ফেজার যোগ দিয়ে শূন্য হয়ে যাবে। তাহলে ফেজের তফাৎ পাই অথবা অ্যাকশনের তফাৎ পাই h কাট। ফর এ ম্যাক্রোস্কোপিক পার্টিকেল যদি হয়, this means এটা যদি বলি ফেজের তফাৎটা পাই h কাট হতে হবে বিফোর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সেটস ইন। ফেজের তফাৎটা পাই h কাট, এই কন্ডিশনটা for a macroscopic particle gives a very tight constraint on its path, since S classical is typically of the order of 1 arc second, roughly is of the order of 10 to the power 27 h cut. h cut এর মান হচ্ছে 1 10 to the power minus 27 arc second. আর যদি একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল নাও, ওই ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের একটা ধরো ফেজ অ্যাকশন আছে, ক্লাসিক্যাল পাথের জন্য একটা অ্যাকশন আছে। যেহেতু পার্টিকেলটা লার্জ, সেই অ্যাকশনটার মানও লার্জ হবে,
ধরো এটা 1 arc second. 1 arc second is roughly of the order of 10 to the power 27 h cut. এই কথাটা মানে বুঝতে পারছো? For a macroscopic particle, this means a very tight constraint on its path, since S classical is typically of the order of 1 arc second. It's a very large compared to h cut. For a macroscopic particle, classical path যে action, roughly of the order of 1 arc second, that is a very large quantity compared to h cut. As a result, the above condition gives a very tight bound to the actual path taken by the classical particle. Above condition টা কি? ক্লাসিক্যাল পাথ থেকে শুরু করে কত দূরে গেলে ফেজ ডিফারেন্স পাই হবে, অথবা অ্যাকশনের তফাৎ হবে পাই এইচ কাট। ওকে, একটা ক্লাসিক্যাল পার্টিকেল চিন্তা করো এখন, যেটার অ্যাকশন ক্লাসিক্যাল পাথের জন্য যেটার অ্যাকশন 1 arc second, সেই ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য ওই যে ক্লাসিক্যাল পাথ থেকে কত দূরে গেলে ফেজ ডিফারেন্সের পরিবর্তন হবে পাই, অথবা অ্যাকশনের পরিবর্তন হবে পাই এইচ কাট। ওই দূরত্বটা একেবারে এত 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 ক্ষুদ্র হবে যে ওটা তুমি দেখতেই পাবে না। এই কন্ডিশনটা, নেমলি দ্যাট দ্য ফেজ ডিফারেন্স মাস্ট বি পাই এইচ কাট, পাই অথবা অ্যাকশনের তফাৎ পাই এইচ কাট হতে হবে, এই কন্ডিশনটা gives a very tight constraint on the path of a classical particle, because for a classical particle, action for the classical path is very very large, 10 to the power 27, আর পাই এইচ কাট তফাৎ হতে হবে পাই এইচ কাট, ধরো 3 এইচ কাট। আমার অ্যাকশনে হচ্ছে 10 to the power 27 এইচ কাট, 10 to the power 27, 27 না, 10 to the power 27 এইচ কাট। আমার অ্যাকশন এত নিয়ে শুরু করলাম, ক্লাসিক্যাল পাথে আমার অ্যাকশনের মান এত, সে ক্লাসিক্যাল পাথ থেকে কত দূরে গেলে অ্যাকশনের পরিবর্তন হবে 3 এইচ কাট। তো 3 এর সঙ্গে 3 এটার সঙ্গে কম্পেয়ার করলে তো 0, comparatively 3 is nothing compared to 10 power 27. তাহলে ক্লাসিক্যাল পাথে যেখানে আমার অ্যাকশনের মান হচ্ছে 10 to the power 27 এইচ কাট, সেই ক্লাসিক্যাল পাথ থেকে কত সেন্টিমিটার দূরে গেলে আমার অ্যাকশনের তফাৎটা হবে 3 এইচ কাট। তুমি যদি ক্যালকুলেট করো দেখবে যে ক্লাসিক্যাল পাথ থেকে 10 to the power minus 50 মিটার দূরে গেলাম। 10 to the power minus 50 মিটার দূরে যাওয়া না যাওয়া একই কথা। ওকে, কারণ অ্যাকশনটা, যে অ্যাকশনটা ক্লাসিক্যাল পাথে যে অ্যাকশনটা, সেটা তো 10 power 27। এত বড় অ্যাকশনের মধ্যে মাত্র 3 পরিবর্তন করা, কত পার্সেন্টেজ পরিবর্তন, কত, একেবারে শূন্যই তো। 3 কম্পেয়ার টু 10 power 27 ইজ নাথিং, ইজ 0। পরিবর্তন নাই বলতে গেলে কম্পেয়ার টু দি ফেজ। ফেজের মান হচ্ছে 10 power 27, পরিবর্তন হবে পাই, মানে 3। তাহলে 3 কম্পেয়ার টু 10 power 27 ইজ 0। ম্যাথমেটিক্যালি 0 না, কিন্তু ফিজিক্যালি 0। তাহলে তুমি করতে পারো, ক্যালকুলেট করে দেখতে পারো যে ক্লাসিক্যাল পাথ থেকে তুমি ধরো পাইলা 10 to the power minus 50 মিটার দূরে গেলেই আমার ফেজের এই পরিবর্তন হবে। এখন 10 to the power minus 50 মিটার তো মাপার কোনো ব্যাপার না, আমরা কেউ পারবো না। 10 to the power minus 50 মিটার বলে কিছু আছে, ম্যাথমেটিক্যালি আছে, কিন্তু ফিজিক্যালি তো কিছু নাই। তার মানে একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, ক্লাসিক্যাল পার্টিকেল একটাই পাথ আছে তার জন্য, সেটা ক্লাসিক্যাল পাথ। ওকে, তুমি যদি আমি যে একটু আগে কথার কথা হিসাবে বলেছিলাম ক্লাসিক্যাল পাথ এবং এটার পার্শ্ববর্তী বান্ডেল অফ পাথ, কিছু করে অনেক আরো 10-12টা পাথ, আরো 100টা পাথ, বান্ডেল অফ পাথ নিয়ার দ্য ক্লাসিক্যাল পাথ অ্যাডস কোহেরেন্টলি। এখন নিয়ার বলতে ফর এ ক্লাসিক্যাল পার্টিকেল,
ক্লাসিক্যাল পার্টিকেলের নিয়ার বলতে 10⁻⁻50, তাহলে তো আর কিছু নাই, ও 10⁻50 তো আর মেজার করা যাবে না। ফলে আমাকে বলতে হবে যে একটাই পাথ আছে ফর ক্লাসিক্যাল পার্টিকেল, সেই পাথটা হচ্ছে যে পাথ ধরে অ্যাকশনটা মিনিমাম। ওকে, সেই জন্য ওই কন্ডিশনটা যে ফেজের তফাৎটা পাই হতে হবে অথবা অ্যাকশনের তফাৎটা পাই এইচ কাট হতে হবে ডিস্টার্বড ইন্টারফারেন্স হওয়ার আগে, এই কন্ডিশনটা দিয়ে একটা পাতেই বোঝায় ক্লাসিক্যাল পাথ। কারণ বান্ডেল যদি চিন্তা করি, এই বান্ডেলগুলোর মধ্যে দূরত্ব হচ্ছে এত কম যেটা মেজারেবল নয়। তার মানে ইট সেটস এ ভেরি টাইট কনস্ট্রেন্ট, এটাই বলা হচ্ছে আর কি। পাথগুলোর মধ্যে কোনো ভ্যারিয়েশন আমি পাবো না, একটাই পাথ পাবো। Okay, for a macroscopic particle, this means that means a very tight constraint on its path. Tight constraint মানে হচ্ছে অ্যাকশনের মানের তফাৎ পাই এইচ কাট হতে হলে ক্লাসিক্যাল পাথ থেকে আমাকে যত দূরে যেতে হবে সেটার মান অতি কম, এত কম যে আমি মেজারই করতে পারবো না। ফলে ফর অল প্র্যাকটিক্যাল পারপাস একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের জন্য একটাই পাথ আছে এবং সেই পাথটা হচ্ছে ক্লাসিক্যাল পাথ। এই জন্যই এটা সেটস এ ভেরি টাইট কনস্ট্রেন্ট, পাথের মধ্যে কোনো ভ্যারিয়েশন অ্যালাউ করছে না, একটা পাথেই। কারণ ওটার অ্যাকশন এত বড় কম্পারেটিভ টু এইচ কাট, আর পরিবর্তন এত ছোট 3h কাট, যে ওইটুক পরিবর্তন করতে গেলে পাথের তফাৎটা জিরোই। ম্যাথমেটিক্যালি জিরো না, ম্যাথমেটিক্যালি তাহলে ক্যালকুলেট করলে 10⁻⁻70 মিটার কিছু একটা হলো, কিন্তু ওইটা তো ফিজিক্যালি জিরো। তাই বলছি ফর এ ম্যাক্রোস্কোপিক পার্টিকেল a slightest change of the path from the classical path would change the action by an amount much more than pi h cut. Or সামান্যতম চেঞ্জ, যে চেঞ্জটা আমি মেজারও করতে পারবো না কিন্তু অঙ্ক করতে পারবো। আমি ধরে নিলাম যে চেঞ্জটা 10⁻⁻50 মিটার, ক্লাসিক্যাল পাথ থেকে 10⁻⁻50 মিটার দূরে আরেকটা পাথ চিন্তা করলাম। ওকে, তো ক্লাসিক্যাল পাথ এবং এই পরিবর্তিত পাথের মধ্যে ফেজ ডিফারেন্স ক্যালকুলেট করব, দেখা যাবে যে ওটার মান 3h কাটের চেয়ে অনেক বেশি। এত কাছে নিলাম যেটা আমি মেজারই করতে পারবো না, কিন্তু ফেজের মান অনেক বেশি হয়ে গেল। তার মানে একটাই পাথ, ক্লাসিক্যাল পাথটাই, আর তার আশেপাশে পাথগুলো আর মেজার করা যাবে না। So for a macroscopic particle, a slightest of change of the path from the classical path would change the action by an amount much more than pi h cut. So only the classical path contributes to the path integral. এখানে ক্লাসিক্যাল পাথের জন্য একটাই পাথ আছে এবং সেই কন্ট্রিবিউশনটা এনাফ। Therefore, a macroscopic particle has a well-defined path, namely the classical path. For a microscopic particle, or 5 minute দাও আমাকে, for a microscopic particle like an electron, the action is much smaller. Electron action 10⁻27 to 9, ধরো 3 ইলেকট্রন অ্যাকশন ধরো 2h কাট। ক্লাসিক্যাল পাথের জন্য একটা ইলেকট্রনের ম্যাসটা অনেক কম, ওই ম্যাস কম হওয়ার কারণে একটা উদাহরণ আমি পরে দেবো, অ্যাকশনটা হলো ধরো 2h কাট ফর দ্য ক্লাসিক্যাল পাথ, আর পরিবর্তন চাই 3h কাট। তাহলে 2h কাট থেকে 3h কাট পরিবর্তন, 2h কাট থেকে 5h কাটতে যাবে। এখন 2 থেকে 5-এ যাওয়া মানে এটা বড়সড় পরিবর্তন, 150% পরিবর্তন। তাহলে 150% পরিবর্তন কত দূর পর্যন্ত যাবে? তাহলে বেশ দূরবর্তী একটা পাথ আমি চিন্তা করতে পারি, ক্লাসিক্যাল পাথ এবং তার আশেপাশে মানে অনেক বেশ খানিকটা দূরের পাথ যদি আমি যাই, বেশ খানিকটা দূরে গেলে তারপরে ফেজ চেঞ্জ আমি 150% ফেজ চেঞ্জ আমি পাবো। ওকে, for a microscopic particle like an electron, the action is much smaller. Hence, even for a large variation of the path from the classical one, বেশ দূরবর্তী একটা পাথ যদি নেই ক্লাসিক্যাল পাথের থেকে, the change of action remains less than pi h cut. It follows that
a large number of widely varying paths around the classical path contributes coherently to the propagator U. ইলেকট্রনের বেলায় অনেকগুলো পাথ ক্লাসিক্যাল পাথের সারাউন্ডিং এ অনেকগুলো পাথ একসঙ্গে কনস্ট্রাকটিভলি কোহেরেন্টলি অ্যাড আপ করবে, কারণ ফেজের তফাৎ পাই পর্যন্ত হতে গেলে অনেক দূর অনেকগুলো পাথ আমি চিন্তা করতে পারবো। Therefore, one cannot say that a microscopic particle follows a definite path as it propagates from one point to another. একটা ইলেকট্রন যখন পয়েন্ট এক্স নট থেকে পয়েন্ট এক্স এ আসবে, আমি নিশ্চিত করে কখনোই বলতে পারবো না যে এই পাথ ধরেই গেছে ইলেকট্রনটা, কারণ অনেকগুলো পাথ তো কন্ট্রিবিউট করছে তোমার পাথ ইন্টিগ্রালে। অনেকগুলো পাথের মধ্যে একটা হচ্ছে ক্লাসিক্যাল পাথ। ওকে, তাহলে we cannot say that the microscopic particle follows a definite path as it propagates from one point to another. There is a lot of leeway in the path that a microscopic particle can choose as it propagates between two fixed space-time points. একটা মাইক্রোস্কোপিক পার্টিকেলের অনেক অপশন আছে, এই পাথ না হয় সেই পাথ না ওই পাথ, সবগুলোর জন্য প্রায় অ্যাপ্রক্সিমেটলি সেম ফেজ। ওকে, কিন্তু একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের জন্য সেই লিওয়েটা নাই। ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের জন্য একটাই পাথ আছে। তুমি বলতে পারো আমার অঙ্ক করে আমি দেখেছি একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের জন্য হাজার হাজার পাথ আছে। আমি বললাম সেই পাথগুলো কোথায় আছে? তুমি তখন উত্তর দিলে যে এই এটা হচ্ছে ক্লাসিক্যাল পাথ, ক্লাসিক্যাল পাথ থেকে 10⁻⁻80 মিটার দূরে আরেকটা পাথ যদি চিন্তা করি, সে পাথ ধরে যেতে পারে। তো সেই পাথ তো আর নাই আসলে, ফিজিক্যালি সে পাথ কি আছে? সেই পাথ আর ক্লাসিক্যাল পাথ তো একই। তুমি কিভাবে 10⁻80 মিটার মেজার করবে? সম্ভব না। তো একটা ক্লাসিক্যাল বড়সড় পার্টিকেল যখন মুভ করে আমি জানি এক্স্যাক্টলি কোন পথ ধরে যাবে, কিন্তু একটা কোয়ান্টাম পার্টিকেল ইলেকট্রন যখন মুভ করবে আমি ঠিক জানি না কোন পথ ধরে যাবে। এই পথ ধরে যেতে পারে, ওই পথ ধরে যেতে পারে, কিন্তু সবগুলো পাথেই ক্লাসিক্যাল পাথকে ইনক্লুড করে তার আশেপাশে কিছু পাথ হবে। আশেপাশে কত দূর পর্যন্ত ডিপেন্ড করে ওই পার্টিকেলটা কি, পার্টিকেলটার ম্যাস কত ছোট। কিন্তু অনেকগুলো পাথেই ওই পার্টিকেলটা মাইক্রোস্কোপিক পার্টিকেলটা নিতে পারে as it goes from the initial space-time point to the final space-time point. ওকে, এই কথাগুলো ইন্টারেস্টিং। এখন আমি একটা আজকে না কালকে একটা নিউমারিক্যাল উদাহরণ দেব। এই যে কথাগুলো বলা হলো এই পর্যন্ত, সেটাকে এক্সাম্পলিফাই করার জন্য একটা এক্সাম্পল আমি কনসিডার করব। একটা ফ্রি পার্টিকেল একটা এক্সাম্পল আমি নেব। ওকে, এটা শঙ্কর থেকে নেওয়া। সুতরাং তোমরা এখন আজকে গিয়ে শঙ্করের বইটা পড়ো, শঙ্করের বইটা তোমাদের পড়তেই হবে। ওকে, অলরাইট দেন, গুড বাই ফর নাও।